আজকের ক্লাসটা আমরা শুরু করি। স্ক্রিনটা দেখা যাচ্ছে আমার? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আমরা এই জিনিসটা হয়তো গত ক্লাসে করে নাই, আমরা অনেক কম টাইম পেয়েছিলাম। তো আমরা এই জায়গা থেকে শুরু করি, লিমিটেশন থেকে। ঠিক আছে, আমরা প্রপোজিশনাল লজিকের যে সূত্রগুলো দেখেছিলাম, তারপর এক্সারসাইজ গুলো দেখেছিলাম। আশা করি এগুলোতে আপনাদের কারো সমস্যা নাই। সমস্যা থাকলে এখনো সময় আছে, সময় শেষ না আর কি। নেক্সট ক্লাসেও যদি দেখাতে চান আপনি আমাকে দেখাতে পারেন এক্সারসাইজ গুলোতে প্রবলেম থাকলে। তো আমরা দেখি প্রপোজিশনাল লজিকের লিমিটেশন গুলো কি কি, এবং প্রপোজিশনাল লজিক কেন বাদ দিয়ে আমরা প্রিডিকেট লজিক কেন ইউজ করি। এটাও আছে আমাদের, দুটোই ইউজ করি আমরা, কিন্তু প্রিডিকেট লজিকটা কেন বেশি পাওয়ারফুল এই জিনিসটা আমরা দেখি। তো ফার্স্টে দেখি আমাদের ফার্স্ট প্রবলেমটা। এখানে আমাদের টোটালে তিনটা লিমিটেশন বা তিনটা প্রবলেম আছে। ঠিক আছে, প্রপোজিশনাল লজিকে তিনটা লিমিটেশন আছে, তিনটাই আমরা একটু দেখি। ফার্স্ট একটা হচ্ছে স্টেটমেন্টস দ্যাট মাস্ট বি রিপিটেড ফর মেনি অবজেক্টস। এটা দ্বারা এখন কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে, দেখেন যে আমরা এই সেন্টেন্সটা, এই যে ট্রান্সলেশনটা, এটা কি যে হাসান ইজ এ সিএসসি স্টুডেন্ট বা সিএসসি গ্র্যাজুয়েট ইফ কি হাসান হ্যাজ পাসড সিএসসি 101। মানে হচ্ছে হাসান যদি সিএসসি 101 বা আমাদের ডিসক্রিট ম্যাথ কোর্সটা পাশ করে, তাহলে সে সিএসসি থেকে গ্র্যাজুয়েট করতে পারবে। আবার বলছি, হাসান যদি ডিসক্রিট ম্যাথ সিএসসি 101 কোর্সটা পাশ করে, তাহলে সে সিএসসি থেকে গ্র্যাজুয়েট করতে পারবে। এই কথাটা সেটাই বলছে। কিন্তু এটা কি শুধু হাসানের জন্য ট্রু, না সিএসসি এর সকল স্টুডেন্টের জন্য ট্রু? সবার জন্য। এই জিনিসটা কিন্তু সবার জন্য true। তো আমরা দেখেন এই যে সে প্রপোজিশনাল লজিক দিয়ে এই জিনিসটা বুঝাতে পারি না যে এই জিনিসটা শুধু হাসানের জন্য না, সবার জন্য যে ট্রু হবে, এই জিনিসটা আমরা প্রপোজিশনাল লজিক দিয়ে বুঝাতে পারি না। ঠিক আছে, এটা বোঝানোর জন্য আমাদের একটা ভ্যারিয়েবল লাগে, যেমন একটা এক্স নামে একটা ভ্যারিয়েবল লাগে, যেখানে এক্স দ্বারা আসলে সকল স্টুডেন্ট বোঝায়। কিন্তু আমরা ফার্স্টের স্লাইডে দেখে এসেছিলাম কোনো কিছু যদি এক্স দ্বারা বা ভ্যারিয়েবল দ্বারা আমরা রিপ্রেজেন্ট করি, সেটা প্রপোজিশনাল লজিক হয় না। মনে আছে আমাদের জিনিসটা? জি স্যার। হ্যাঁ স্যার। আমরা যদি এক্স দ্বারা বা হি সি প্রোনাউন গুলো দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে আসলে হ্যাঁ, আমরা যদি স্পেসিফিক ভাবে না বলে দিই, তাহলে সেটা প্রপোজিশনাল লজিক হয় না। তো এই ধরনের জিনিস আসলে আমরা প্রিডিকেট লজিক দিয়ে হ্যান্ডেল করি। এটা একটা আমাদের প্রবলেম ছিল প্রপোজিশনালে। সেকেন্ডটা দেখি, স্টেটমেন্টস দ্যাট ডিফাইন দ্য প্রপার্টি অফ গ্রুপ অফ অবজেক্ট। আমরা যখন গ্রুপ বুঝাই, হ্যাঁ, এটা এক ধরনের গ্রুপ বোঝানো, আরেক ধরনের গ্রুপ বোঝানো আছে, সেটা হচ্ছে যে কিছু স্টুডেন্ট পাস করেছে বা সব স্টুডেন্ট পাস করেছে। এই ধরনের সেন্টেন্স আছে না, যে কিছু স্টুডেন্ট এ প্লাস পেয়েছে, ঠিক আছে, সব স্টুডেন্ট পাস করেছে, এই ধরনের কথা আমরা কিন্তু প্রপোজিশনাল লজিক দিয়ে লিখতে পারি না। এই যে সাম বা অল বা অনলি ওয়ান, এই ধরনের যদি আমাদের সেন্টেন্সে থাকে জিনিসপাতি, এটা আমরা প্রপোজিশনাল লজিক দিয়ে হ্যান্ডেল করতে পারি না, এটা আমরা প্রিডিকেট লজিক দিয়ে হ্যান্ডেল করি। এই জিনিসটা কিভাবে করা হয়, এই যে এই দুইটাই কিভাবে করা হয় আজকের ক্লাসে আমরা দেখি। দুইটা প্রবলেম গেল, এটা হচ্ছে থার্ড প্রবলেম। এটা দেখি কেমন। ফার্স্টেরটা খেয়াল করি, হ্যাঁ, এই জিনিসটা ফার্স্টের পার্টটা, এক্সাম্পলটা আমরা প্রপোজিশনাল লজিক দিয়ে হ্যান্ডেল করতে পারি, সেকেন্ডটা আমরা পারি না। দেখলেই আমরা বুঝতে পারবো। দেখেন এটা কি, পি ইমপ্লাইজ কিউ। এটা তো আমরা চিনি সবাই, তাই না? পি ইমপ্লাইজ কিউ। জি স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। এই যে দেখেন, ইফ ইট স্নোজ টুডে দেন উইল গো স্কিং। ফার্স্ট একটা কন্ডিশন আমার, পরেরটা কনক্লুশন। পি কি দেওয়া আছে আমার, ইট ইজ স্নোইং টুডে। আমার যদি পি ইমপ্লাইজ কিউ এটা ট্রু হয় এবং পি ট্রু হয়, তাহলে আমি বলতে পারবো কি, আমার কিউ ট্রু হবে, আমার কিউ ট্রু হবে। একটু যদি ভেবে দেখেন, আমাদের যে পি কিউ আর পি ইমপ্লাইজ কিউ এর যে ট্রুথ টেবিলটা ছিল, ট্রুথ টেবিলের সবার লাস্টেরটা কি ছিল, ট্রু, ট্রু এবং ট্রু ছিল না? জি স্যার। হ্যাঁ যদি স্যার। পি যদি ট্রু হয় এবং কিউ যদি ট্রু হয়, তাহলে আমরা বলতে পারতাম পি ইমপ্লাইজ কিউ ট্রু হবে। এখানে জাস্ট আমরা উল্টা করে বলছি, যে যদি আমাদের আউটপুটটা ট্রু হয় এবং কন্ডিশনটা ট্রু হয়, তাহলে আমরা বলতে পারি কনক্লুশনটা ট্রু হবে। আমাকে জিনিসটা বুঝতে পেরেছি? নাম স্যার, বুঝতে পারি নাই? আরেকবার বলুন স্যার। স্যার আরেকবার একটু বলেন। আচ্ছা, দেখেন ট্রুথ টেবিলটা মনে আছে আমাদের, এটা ট্রুথ টেবিলটা পি ইমপ্লাইজ কিউ এর, আচ্ছা স্যার। পি ইমপ্লাইজ কিউ এর আমাদের যদি আউটপুটটা ট্রু হয় কয়বার, তিনটা কেসে আউটপুট ট্রু ছিল না আমাদের? জি স্যার। জি শুধু টি হ্যাঁ এফ স্যার। এফ হইতো আর কি। এফ এর সময় শুধু ফলস হয়।
শুধু একটা True. কেসে আমাদের যখন কন্ডিশন, এই যে পি কি আমার পি কন্ডিশন না, পি আমার হ্যাঁ, কন্ডিশন এবং কিউ হচ্ছে আমার কনক্লুশন। তো দেখেন আমার যদি এই যে পি আর কিউ দুটাই ফলস হয় তাহলে আমার আউটপুট কি হতো? ট্রু হতো। true, আমার এটা যদি ফলস কিউ যদি ট্রু হয় আমার আউটপুট ট্রু হতো। পি যদি ট্রু কিউ ফলস হতো তখন আমার আউটপুটটা ফলস False. হতো। false হতো। আবার পি যখন ট্রু কিউ যখন ট্রু তখন আমার পি ইমপ্লাইজ কিউ ট্রু হতো। আমরা এই জিনিসটা এভাবে জানি, এভাবে চিনি আর কি, তাই না? জি স্যার। এখন আমাকে বলে দেওয়া হচ্ছে যে পি ইমপ্লাইজ কিউ আমার আউটপুটটা ট্রু, তাহলে আমার ওই 4টা কেস থেকে আমি 3টা কেসে নেমে গেলাম না? জি স্যার, জি স্যার। মানে ওই যে ফলস এর কেসটা ছিল, ট্রু ফলস এর কেসটা, ওই কেসটা তো বাদ। হ্যাঁ, আমরা জাস্ট স্পেসিফিক আউটপুট জানতে চাচ্ছি, তাই আমার 3টা কেসে নেমে গেল। তারপর আবার বলে দিচ্ছি মানে কন্ডিশন ট্রু হবে আর ক্যালকুলেশন এফ হবে না, এই দুইটা বাদে সবগুলোই হতে পারে। হ্যাঁ এটা বাদে আপনি যদি ট্রুথ টেবিলের কথা চিন্তা করেন, হ্যাঁ শুধু ট্রুথ টেবিলের কথা চিন্তা করে আমি বলে দিলাম যে আপনার আউটপুটটা ট্রু হবে, তাহলে কয়টা কেসে ট্রু হতে পারে? 3টা কেসে না? জি স্যার। 3টা কেসে। আর যদি আমি বলতাম যে ফলস হবে তাহলে আপনি কি বলতেন? শুধুমাত্র তাহলে একটা একটা কেসে। যে কোনো একটা কেসে ফলস হবে, এরকম না জিনিসটা? জি স্যার। তো দেখেন এখানে আমি বলে দিচ্ছি কি এই জিনিসটা ট্রু হবে, তার মানে আমি 4টা কেস থেকে 3টা কেসে নামাই ফেলছি। হ্যাঁ, যে কোনো 3টা, ওই 3টা ঘটনার মধ্যে একটা ঘটনা ঘটবে। তার মধ্যে আবার বলে দিচ্ছি পিও ট্রু হবে, মানে কন্ডিশনটাও ট্রু হবে। এখন দেখেন তো কন্ডিশন ট্রু কখন কখন ছিল? 3টা কেসে যেগুলো ট্রু হয়। 3টা কেসে কি আমার না, না। কন্ডিশন ট্রু ছিল? না না না, শুধু 2টা একটা কেসে কেস ফলস ছিল, বাদ। একটা কেসেই ট্রু ছিল আমার। জি স্যার। সব লাস্টের কেসটাতেই আমার পি ট্রু ছিল। আমি যদি আপনাদের এটা ট্রুথ টেবিলটা দেখাই, আমরা এখানে যদি আমি স্লাইডটা একটু ওপেন করি, এখানেও আছে স্লাইডটা, এই যে দেখেন এই যে দেখেন আমি কি বললাম, এটা ট্রু মানে কি ফার্স্ট কেস, সেকেন্ড কেস এবং ফোর্থ কেস যে কোনো একটা হতে পারে। তারপর আমি বলছি পি ট্রু হবে, তাহলে কোনটা হবে? এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। জি স্যার। তাহলে কোন রোটা মিলছে দেখেন তো, এটা থার্ড এবং ফোর্থ আর এটা হচ্ছে 1 Last 3 আর 4, শুধু 4 আর 4 মিলছে না? হ্যাঁ স্যার। তাহলে আমি বলতে পারি না যে এখানে কিউ অফ ট্রু হবে? জি স্যার। বুঝতে পারছেন কেন বলতে পারছি জিনিসটা? জি স্যার, বুঝতে পারছি। আমি যদি বলে দিতাম এটা ফলস, এটা ফলস, তাহলে আমি বলে দিতে পারতাম, এটা আমি কিছু দেখাও লাগতো না। যদি বলতাম যে আউটপুটটা ফলস তাহলে আমার কন্ডিশনটা ট্রু এবং কনক্লুশনটা ফলস, এটা আমি সরাসরি বলে দিতে পারতাম। এটাই জিনিসটা। আচ্ছা, তাহলে আমরা আবার ওইটাতে ব্যাক যাই। এটা ছিল না, সরি। ফার্স্টের এক্সাম্পলটা কি সবাই বুঝতে পারছে এখন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই জিনিসটা আসলে আমাদের প্রপোর্শনাল লজিক হ্যান্ডেল করতে পারে, ঠিক আছে? এই জিনিসটা আমাদের প্রপোর্শনাল লজিক দিয়ে আমরা বুঝাতে পারি, কিন্তু নিচের এক্সাম্পলটা আমরা প্রপোর্শনাল লজিক দিয়ে বুঝাতে পারিনি, এটাই আসলে দেখার বিষয় ছিল। দেখেন পি এখানে কি বলা হচ্ছে, যারাই ভার্সিটিতে ভর্তি হয়েছে সবাই হোস্টেলে থাকবে, ঠিক আছে? যারাই ভার্সিটিতে ভর্তি হয়েছে তারাই হোস্টেলে থাকবে বা হোস্টেলে থেকেছে, ঠিক আছে? পি বলতে এটাই বোঝাচ্ছে। কিউ বলছে যে মিয়া হ্যাজ নেভার লিভড ইন এ হোস্টেল, মিয়া কখনো হোস্টেলে থাকে নাই। তাহলে এই দুটো সেন্টেন্স থেকে আপনি কি বুঝতে পারছেন না যে মিয়া তাহলে কখনো ভার্সিটিতে ভর্তি হয় নাই? জি স্যার। জি স্যার। জি স্যার। এই দুটা সেন্টেন্স শোনার পর আমি কি এই যে লাস্টের সেন্টেন্সটা বুঝতে পারছি না যে মিয়া কখনো তাহলে ভার্সিটিতে ভর্তি হয় নাই? কারণ আমি জানি যে ভার্সিটিতে ভর্তি হলে হোস্টেলে থাকতে হবে, তো মিয়া কখনো হোস্টেলে থাকেনি, তার মানে সে কখনো আসলে ভার্সিটিতে পড়েনি বা ভার্সিটিতে ভর্তি হয়। এই যে এই জিনিসটা যে আমরা বলতে পারলাম, ঠিক আছে, এটা তো আমরা আমাদের কমন সেন্স দিয়ে বললাম আর কি, কিন্তু এটাকে আসলে প্রপোর্শনাল লজিক দিয়ে আমরা হাতে কলমে রিপ্রেজেন্ট করতে পারবো না। বুঝতে পারছি? এই জিনিসটার জন্য আমাদের প্রেডিকেট লজিকটা লাগে। বুঝতে পারছি আমরা লিমিটেশন গুলো প্রপোর্শনাল লজিকের? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা প্রেডিকেট লজিকের কনসেপ্টটাই চলে যাই। এই জিনিসটা আমরা যখন সামনে দেখবো তখন আসলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখেন x ইজ গ্রেটার দেন 3, এটা কি আমার প্রপোজিশন? প্রপোর্শনাল লজিকের মধ্যে পড়ে? নো না, স্যার। না স্যার, কেন পড়ে না? কারণ x হচ্ছে আমার একটা ভেরিয়েবল, তাই না? ভেরিয়েবল। x কি বোঝাচ্ছে সেটা আমরা জানি না, এই জন্য এটা আমার প্রপোজিশন হবে না। পরের গুলো দেখেন x ইজ গ্রেটার দেন y,
এক্স ইজ গ্রেটার দেন ওয়াই এন্ড জেড, এক্স ক্যান স্পিক ইংলিশ, এই জিনিসগুলো আমরা আসলে প্রপোজিশন বলতে পারি না। তাহলে আমরা এগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করব? এগুলোকে আমরা প্রিডিকেট বলবো। এগুলোকে আমরা প্রিডিকেট বলবো। দেখেন, এক্স ইজ গ্রেটার দেন 3, এই এক্স কি আমার ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল। এক্স হচ্ছে আমার ভ্যারিয়েবল, আর ইজ গ্রেটার দেন 3 এর পরের পার্টটুকু হচ্ছে আমার প্রেডিকেট। ঠিক আছে, এক্স এর যে ভ্যারিয়েবলের যে প্রপার্টি গুলো বোঝায় সেগুলোকে প্রেডিকেট বলে। আপনি যদি একটু অন্যভাবে চিন্তা করেন, এক্স কি আমার সাবজেক্ট, ইজ কি আমার ভার্ব, গ্রেটার দেন 3 হচ্ছে আমার কি অবজেক্ট। প্রেডিকেট। অবজেক্ট নরমালি আমরা ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচার বলছি, হ্যাঁ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমরা এভাবে ছোটবেলায় শিখেছি না জি ইংলিশ জি, সেন্টেন্স। ইংলিশ জি সেন্টেন্স স্যার। এই যে সাবজেক্টটা আমাদের ভ্যারিয়েবল হতে পারে অথবা কোনো একটা কনস্ট্যান্ট হতে পারে, মানে কোনো একটা কনস্ট্যান্ট হতে পারে, তাই না? এক্স না বলে যদি আমি 4 বলতাম, এটা তো একটা কনস্ট্যান্ট হতো। তো এরকম ভ্যারিয়েবল হতে পারে অথবা কনস্ট্যান্ট হতে পারে। আর এই যে ভার্ব এবং অবজেক্ট, এই পুরোটা মিলে কি হচ্ছে আমার প্রেডিকেট। তো আমরা এই যে একটা সেন্টেন্সকে দুইটা ভাগে ভাগ করতে পারলাম, ভ্যারিয়েবল এবং প্রেডিকেট, এবং পুরোটা মিলেই সেটাকে আমরা কি বলি প্রেডিকেট লজিক। এটাকে লেখা হয় পি অফ এক্স, এটাকে লেখা হয় পি অফ এক্স। আমরা যখন নর্মাল প্রপোজিশন লজিককে লিখতাম তখন আমরা কি লিখতাম, পি কিউ আর এভাবে রিপ্রেজেন্ট করতাম না, মনে আছে? আমরা যদি এটা ই জি হতো স্যার। পি অথবা কিউ অথবা আর এভাবে ভ্যারিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করতাম, কিন্তু এখানে দেখেন আমরা এটাকে পি অফ এক্স দ্বারা রিপ্রেজেন্ট করছি। আমার যতগুলো ভ্যারিয়েবল থাকে ওটার ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করছি। এই জিনিসটা কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। মানে এটা তো মানে প্রেডিকেট অফ এক্স এইভাবে মানে ওইটা হিসাব করছি না। হ্যাঁ হ্যাঁ, পি অফ এক্স, এটা দ্বারা আমরা প্রেডিকেট বুঝাচ্ছি, প্রেডিকেট। দেখেন, এখন যদি আমি এক্স এর ভ্যালু 2 বসাই ফেলি, এক্স এর ভ্যালু 2 বসাই ফেলি, তাহলে কি হচ্ছে, পি অফ 2 ইজ ইকুয়াল টু 2 ইজ গ্রেটার দেন 3। এটা কি আমার এখন প্রপোজিশন না? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। এটা এখন আমার এখানে দেখেন একটা প্রপোজিশন হয়ে গেছে, ঠিক আছে? এবং প্রপোজিশনটা ফলস। আমাদের প্রপোজিশনের ভ্যালু কি হতে পারে, ট্রু হতে পারে অথবা ফলস হতো। ফলস হতে পারে। আমি যদি 4 বসাতাম, 4 ইজ গ্রেটার দেন 3, এটাও কি আমার একটা প্রপোজিশন, এটা আমার একটা প্রপোজিশন, এবং এটা ট্রু, এবং এটা ট্রু। বুঝতে পারছি আমরা? জি স্যার। জি স্যার। আমরা একটা প্রেডিকেট থেকে চাইলে অনেকগুলো প্রপোজিশন বানাতে পারি, একটা প্রেডিকেট থেকে আমরা অনেকগুলো প্রপোজিশন বানাতে পারি। আরেকটা জিনিস দেখে নিই আমরা, আমরা একটা টার্ম শুনেছি না বাইনারি, বাইনারি টার্ম তো সবাই শুনেছি। জি স্যার। জি স্যার। বাইনারি বলতে আসলে দুই বোঝায়, হ্যাঁ, যখন আমাদের দুইটা ভ্যারিয়েবল থাকে বা দুইটা নাম্বার থাকে সেটাকে বাইনারি বলে। আমার যদি একটা ভ্যারিয়েবল থাকে সেটাকে ইউনারি বলে, আর যদি তিনটা থাকে সেটাকে টার্নারি বলে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা ছোটখাটো জিনিস, এগুলো একটু দেখে ফেলি। আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, এখানে প্রপোজিশন আর প্রেডিকেটের ডিফারেন্সটা আমরা সবাই বুঝতে পারবো। এক্স ইজ এ প্রাইম নাম্বার, এটা কি আমার প্রপোজিশন না প্রেডিকেট? প্রেডিকেট। প্রেডিকেট। এটা হচ্ছে আমার প্রেডিকেট। আমি যদি এক্স এর কোন একটা ভ্যালু বসায় ফেলি তাহলে সেটা আমার প্রপোজিশন হয়ে যাবে। প্রপোর্শনাল। দেখেন এক্স ইজ ইকুয়াল টু 2 বসালাম, মানে পি অফ 2, তাহলে কি হলো, 2 ইজ এ প্রাইম নাম্বার, এটা তো একটা ট্রু স্টেটমেন্ট, তাই না? জি স্যার। জি স্যার। আমি যদি 3 বসাই, 3 ইজ এ প্রাইম নাম্বার, এটাও একটা ট্রু স্টেটমেন্ট। জি স্যার। 4 বসাই, 4 কিন্তু আমার প্রাইম নাম্বার না, এটা কিন্তু একটা ফলস স্টেটমেন্ট, কিন্তু এটা তো প্রপোজিশন, ট্রু হোক ফলস হোক আমার প্রপোজিশন হবে। দেখেন, অল স্টেটমেন্ট পি অফ 2 3 4 5 আর প্রপোজিশন, কিন্তু পি অফ এক্স আমার প্রপোজিশন না। পি অফ এক্স থেকে আমরা কি মেনি সাবস্টিটিউশনস আর পসিবল, মানে হচ্ছে পি অফ এক্স থেকে অনেকগুলো প্রপোজিশন আমরা বানাতে পারি। আচ্ছা, পরেরটাই যাই, কিউ অফ এক্স ওয়াই, কিউ অফ এক্স ওয়াই দিয়ে কি বোঝাচ্ছে, এক্স প্লাস 5 গ্রেটার দেন ওয়াই, এটা কি আমার প্রপোজিশন? জি না স্যার, প্রেডিকেট। এটা আমার না স্যার, প্রেডিকেট, প্রপোজিশন না। এটা আমার প্রেডিকেট। আমি যদি এক্স ওয়াই এর ভ্যালু বসাই দিই, 3 আর 7 মনে করেন ভ্যালু বসালাম, তাহলে কি হলো, এটা আমার এখন, তাহলে স্যার প্রপোজিশন। তাহলে এটা আমার প্রপোজিশন হয়ে গেল। ঠিক আছে, আমি যদি শুধু একটার ভ্যালু বসাই, শুধু 3 তাও বসাই, হবে না, কারণ ওয়াই এর ভ্যালু নাই। তাও যেহেতু ওয়াই থেকে যাচ্ছে একটা ভ্যারিয়েবল, তাও সেটা আমার প্রেডিকেটই থেকে যাবে। ঠিক আছে, এটা আমার প্রপোজিশন হবে। লাস্টে এটা দেখে কিউ 3 ওয়াই আছে, এটা ট্রু হতে পারে ফলস হতে পারে, তাই এটা আমার প্রপোজিশন হবে না। বুঝতে পারছি আমরা?
জি স্যার। এখানে আমাদের সেম কথাগুলো লেখা আছে যে পি অফ এক্স যদি থাকে এরভাবে থাকে তাহলে সেটা আমার প্রপোজিশন হবে না। আমাদের প্রপোজিশনাল বা প্রেডিকেট লজিকটা আমাদের দুইটা আরো বেনিফিট দেয়। একটা হচ্ছে ম্যানিপুলেট করার বা রুলস অফ ইনফারেন্স, যেটা আমরা অনেক আগে বলেছিলাম যে লজিক আমাদের কি দেয়, সিনট্যাক্স বলে দেয়, মিনিং বলে দেয়, আর কিভাবে ম্যানিপুলেট করতে হয় সেই জিনিসটা বলে দেয়। আমাদের এই স্লাইডটাতে ম্যানিপুলেশন জিনিসটা আছে। আরেকটা জিনিস হচ্ছে কোয়ান্টিফাইড সেন্টেন্স। কোয়ান্টিফাইড জিনিসটা কি, আমাদের হতে পারে ফর অল অথবা কিছু, মানে হচ্ছে সবাইকে বোঝাতে পারি অথবা কিছু স্টুডেন্টকে বোঝাতে পারি, এই ধরনের জিনিস আমরা দেখবো। এক্সাম্পল গুলো দেখলে এই কথাগুলো আসলে ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, কথাগুলোর আগে এখানে দেখেন এক্সারসাইজ আছে, এক্সারসাইজ গুলো একটু প্র্যাকটিস করবেন। যে আমি যদি এক্স গ্রেটার দেন 3 আছে, এক্স গ্রেটার দেন 3 আছে, তাহলে পি অফ 4 কি হবে, 4 গ্রেটার দেন 3, এটা তখন আমার ট্রু হবে। প্রপোজিশন হয়ে গেল এবং এটা সাথে সাথে ট্রু হবে। এভাবে এই জিনিসগুলো আসলে ট্রাই করবেন আপনারা। ঠিক আছে, আমরা তাহলে কোয়ান্টিফাইড স্টেটমেন্টে চলে আসি। এটাই আজকের আমাদের মেন টপিক। ঠিক আছে, আচ্ছা, কোয়ান্টিফাইড স্টেটমেন্টে কি বোঝায়, গ্রুপ অফ অবজেক্ট। কোয়ান্টিফাই, কোয়ান্টিফাই টার্মটা কি আমরা বুঝি, কোয়ান্টিটি বুঝি না আমরা, কোয়ান্টিটি জি স্যার। জি স্যার। কতগুলো আছে বোঝানোর জন্য কোয়ান্টিটি ওয়ার্ডটা বলে না, জি স্যার। এরকম কোয়ান্টিফাইড মানে হচ্ছে এটা যে আমরা কতগুলো আছে সেই জিনিসটা বোঝায়। এটাকে দুই ভাবে ভাগ করা যায়। দেখেন, অল সিএসসি গ্রাজুয়েটস হ্যাভ পাস সিএসসি 101 আর সাম সিএসসি স্টুডেন্ট গ্রাজুয়েট উইথ অনার। এই যে অল আর সাম, এটাই ডিফারেন্স, সবাইকে বোঝানো অথবা কিছু সংখ্যক বোঝানো। সবাইকে বোঝানো অথবা কিছু সংখ্যক, কিছু সংখ্যকটা কেমন হতে পারে, একজনও হতে পারে, একজন থেকে সবার থেকে একটু কম পর্যন্ত। দুইটা ক্যাটাগরি কি আমরা বুঝতে পেরেছি, সবাইকে বোঝাবে এবং কিছু বোঝাবে। সবাইকে যেটা বোঝায় সেটাকে বলা হয় ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, এবং এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার যেটা কিছু বোঝায়। সবাই থেকে একজন কম থাকলেও সেটা হচ্ছে সাম এইটা হয়ে যাবে হয়ে তখন, যায়। হ্যাঁ এক্সিস্টেন্সিয়াল হয়ে যাবে। সবার থেকে যদি একজনও কম থাকে সেটা এক্সিস্টেন্সিয়াল হয়ে যাবে। আমার যদি 10 জন থাকে, 10 জন স্টুডেন্ট থাকে, যদি 10 জনকে আমি বুঝাই তাহলে সেটা কি হবে আমার ইউনিভার্সাল। আর আমি যদি একজন বুঝাই তাও আমার এক্সিস্টেন্সিয়াল, আমি যদি 5 জন বুঝাই তাও এক্সিস্টেন্সিয়াল, আমি যদি 9 জনও বুঝাই তাও সেটা কি এক্সিস্টেন্সিয়াল। বুঝতে পারছি আমরা কথাটা। জি স্যার। জি স্যার। দুইটা ক্লাসিফিকেশন, হ্যাঁ আমরা এক্সাম্পল দেখবো কিভাবে লিখতে হয় সেটাও দেখবো। দেখেন, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের সাইন, হ্যাঁ আমরা যেভাবে ইমপ্লাইজ, বাই ডিরেকশন, এন্ড অর সবগুলোর সাইন দেখেছিলাম, এখানে আমাদের ইউনিভার্সাল এবং এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারেরও সাইন আছে। ইউনিভার্সালের এই সাইনটা দ্বারা কি বোঝায়, ফর অল। এই সাইনটা যেখানে লেখা থাকবে আমরা বলবো এটাকে কি, ফর অল। ঠিক আছে, আমরা যদি এই সাইনটা দেখি এটাকে আমরা কিভাবে উচ্চারণ করব, ফর অল। ফর অল। আমরা যদি এখানে এক্স থাকে, ওটার পাশে যদি এক্স থাকে, ফর অল এক্স, ফর অল এক্স। ঠিক আছে, দেখেন এই সেন্টেন্সটা কি হয়ে যাচ্ছে, ফর অল এক্স পি অফ এক্স, ফর অল এক্স পি অফ এক্স। আমার পি অফ এক্স উপরে বলা আছে কি, এক্স ক্যান স্পিক ইংলিশ। তাহলে আমি যদি এটাকে এই সাইনের পার্টটুকুকে করি, ট্রান্সলেট করি, তাহলে কি আসবে আমার, ফর অল ফর এক্স। অল আর যদি পি অফ এক্স কে আমি ট্রান্সলেট করি কি আসবে, এক্স ক্যান এক্স ক্যান স্পিক ইংলিশ। ইংলিশ। তাহলে পুরোটা ট্রান্সলেশন কি দাঁড়ালো দেখেন, ফর অল এক্স এক্স ক্যান স্পিক ইংলিশ। বুঝতে পারছি আমরা। জি স্যার। স্যার আবার একটু বলবেন প্লিজ। আচ্ছা, এই যে এই সাইনটা আমাদের যে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, যেটা দ্বারা আমার কি বোঝায়, সবগুলো বোঝায়, সব স্টুডেন্ট বা সবগুলো পরিমাণে যখন সবকিছু বোঝায় তখন আমার কি ব্যবহার করা হয়, এই সাইনটা। এটাকে উচ্চারণ করি আমরা কি, ফর অল দিয়ে। এটার সাথে যখন এক্স লেখা আছে উচ্চারণটা কি হবে, ফর অল এক্স। আর এটা কি আমার পি অফ এক্স, পি অফ এক্স আমার কি বোঝায়, প্রিডিকেট বোঝায়। প্রিডিকেটটা কি আমার এই যে উপরে লেখা আছে, পি অফ এক্স এক্স ক্যান স্পিক ইংলিশ, এক্স ক্যান স্পিক ইংলিশ। তাহলে এটাকে আমি যদি পুরোটাকে একসাথে লিখতে চাই কি হবে, ফর অল এক্স, এই পার্টটুকুর জন্য হবে ফর অল এক্স, আর পি অফ এক্স এর জন্য হবে এক্স ক্যান স্পিক ইংলিশ।
এটা বুঝছি যে ফর অল এক্স এক্স ক্যান স্পিক ইংলিশ, কিন্তু স্যার এটা কি স্টেটমেন্ট হয়? হ্যাঁ, এটা একটা স্টেটমেন্ট হবে। তো আমরা যখন এক্স না লিখবো না, আমরা যখন অন্যভাবে ভদ্রভাবে লিখবো, ফর এভরি স্টুডেন্ট হি ক্যান স্পিক ইংলিশ, এভাবে যখন বলবো আমাদের মিলবে। আমরা দেখবো আরো ভালো ভালো এক্সাম্পল। ঠিক আছে, আমরা জাস্ট এখন মানে কি বলবো, একদম লিটারাল ট্রান্সলেশনটা দেখছি। এক্সিস্টেন্সিয়ালটা দেখে, সরি, এক্সিস্টেন্সিয়ালটাকে দেখি। এই সাইনটাকে দেয়ার এক্সিস্ট অথবা দেয়ার ইজ। হ্যাঁ, এক্সিস্ট বলতে যদি আমরা কি হয়, দেয়ার ইজ বলতে পারি আমরা, দেয়ার ইজ। দেখেন, দেয়ার ইজ পি অফ এক্স, তাহলে কি হবে, দেয়ার ইজ এন এক্স সাচ দ্যাট, এটাকে একসাথে বলা হয় মানে হচ্ছে মিনিংটা সুন্দর করার জন্য। দেয়ার ইজ এন এক্স সাচ দ্যাট পি অফ এক্স, পি অফ এক্স কি আমার, এক্স ক্যান স্পিক ইংলিশ। দেয়ার ইজ এন এক্স বা দেয়ার ইজ এক্স সাচ দ্যাট এক্স ক্যান স্পিক ইংলিশ। স্পিক ইংলিশ। এই যে ফর অল এর জায়গায় আমার কি থাকতে পারে, ফর অল, ফর এভরি, ফর ইচ, ফর এনি, অল অফ, গিভেন এনি, এই সব কিছু দ্বারাই আসলে আমার ফর অল বা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার বোঝায়। আর আমার দেয়ার এক্সিস্ট, ফর সাম, ফর অ্যাটলিস্ট ওয়ান, দেয়ার ইজ, এগুলো দিয়ে আমার এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার বোঝায়। জিনিসটা আমরা বুঝতে পেরেছি, জি স্যার। দুটা ক্লাসিফিকেশন আমরা বুঝতে পেরেছি। আমরা এক্সাম্পল বা ট্রান্সলেশন গুলো দেখবো, সমস্যা নেই, হ্যাঁ? কিন্তু আমরা ক্লাসিফিকেশন দুটো বুঝতে পেরেছি কিনা, ফর অল এবং সাম। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আরো কিছু ইস্যু চলে যাই। এই যে কোয়ান্টিফায়ার আমরা ইউজ করলাম প্রিডিকেটের সাথে কোয়ান্টিফায়ার ইউজ করলে সেই জিনিসটা আমাদের প্রপোজিশন হয়ে যায়। কিভাবে হয়ে যায় আমরা একটু দেখি। এই যে দেখেন, আমরা এখানে জাস্ট ডেফিনেশন লিখে আছে, আমরা জাস্ট এক্সাম্পলে চলে যাই সরাসরি। আমার পি অফ এক্স ই আমার প্রিডিকেট কি দেওয়া আছে আমার, এক্স ইজ গ্রেটার দেন এক্স মাইনাস ওয়ান। তাহলে আমার কাছে জানতে চাইছে ট্রুথ ভ্যালু শুধুমাত্র প্রপোজিশনেরই থাকে, প্রিডিকেটের কখনো ট্রুথ ভ্যালু হয় না। হোয়াট ইজ দ্য ট্রুথ ভ্যালু অফ, এটা কিভাবে উচ্চারণ আমার, এই জিনিসটাকে আমরা কিভাবে উচ্চারণ করব, প্রেডিকেশন। এই জিনিসটাকে কিভাবে উচ্চারণ করব, ফর অল প্রেডিকেশন স্যার। না ওটাকে আমরা পি অফ এক্স ফর বলবো, অল এক্স। ফর অল এক্স পি অফ এক্স, জি। এটা উচ্চারণ হবে ফর অল এক্স পি অফ এক্স। এই যে দেখেন আগের স্লাইডটাই আছে আমাদের, এই যে ফর অল এক্স পি অফ এক্স, ফর অল এক্স পি অফ এক্স, এভাবে উচ্চারণটা আমাদের হবে। আর যদি এটা থাকে তাহলে দেয়ার ইজ এন এক্স সাচ দ্যাট পি অফ এক্স। আচ্ছা, আমাকে জানতে চেয়েছে ফর অল এক্স পি অফ এক্স এর ট্রুথ ভ্যালুটা কি হবে। তাহলে এখন চিন্তা করেন তো, এক্স এর ভ্যালু, এই যে এই স্টেটমেন্টটা কি সবসময় ট্রু, আমি এক্স এর ভ্যালু যাই বসাই না কেন, এক্স এর ভ্যালু 1 বসাতে পারি, 0 বসাতে পারি, মাইনাস বসাতে পারি, সব কেসেই কি আমার এই স্টেটমেন্টটা ট্রু থাকে? না, থাকে না। না স্যার। কখন ফলস আসে? ওয়ান নিলেই তো স্যার ফলস আসে। কিভাবে অনিলে ফলস আসে? না স্যার, এটা কখনো ফলস হবে না, কারণ দুইটা এক্সে যদি 2 বসাই তাহলে 2 থেকে 1 গেল 1, এখানে 2। আমি যদি 2 বসাই তাহলে কি হচ্ছে, এটা ইকুয়েশনটা 2 ইজ গ্রেটার দেন 2 মাইনাস 1, 2 - 1, ইয়েস। মানে কি? তাহলে স্যার স্যার ফোর কি থেকে ধরছে? আসতেছে না আসলে। হ্যাঁ, ট্রু ট্রু ধরলে, এই যে ট্রু গ্রেটার দেন 2 - 1, তাহলে তো এই যে 2 তো বড়ই হচ্ছে আর এই জায়গায় 1 হচ্ছে। হ্যাঁ, 2 গ্রেটার দেন 1 হচ্ছে না, স্টেটমেন্টটা কি জি ট্রু না? জি। আমি হ্যাঁ যদি স্যার, 1 যেই নাম্বারে বসাচ্ছি স্টেটমেন্টটা ট্রু আসতেছে। আমরা যাই বসাই না কেন, আমরা যাই বসাই না কেন, আপনি মাইনাস বসান, -1 গ্রেটার দেন -1 তাহলে কি আসে, -1 গ্রেটার দেন -2, কথাটা কি জি সত্য না? স্যার। জি স্যার। জি স্যার। ঠিক আছে, আমরা যাই বসাই না কেন কথাটা সত্য। তো আমাদের কিসের ট্রুথ ভ্যালু চেয়েছিল, ফর অল পিএক্স। ফর অল পিএক্স, এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, যে সব এক্স এর জন্য পিএক্সটা ট্রু হবে। আর আমাদের স্টেটমেন্টটা কি আসলেই তাই হচ্ছে না, সব জি এক্স এর স্যার। জন্য? জি স্যার। তাহলে আমরা কি বলতে পারি না যে এই যে ফর অল এক্স পিএক্স যে এই জিনিসটা আছে, এটা ট্রুথ ভ্যালু ট্রু হবে? জি স্যার। হ্যাঁ স্যার পারি। বুঝতে পারছেন যেভাবে আমরা ট্রুথ ভ্যালুটা বের করলাম? আমরা যদি আরেকটু চিন্তা করি, আরেকটা এক্সাম্পল, হ্যাঁ, আমি জাস্ট এক্সাম্পলটা এখানে লিখে দিই আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। আরেকটা এক্সাম্পল লিখে দিই, সেটা হলো
এক্স ইজ লেস দেন 2, এই স্টেটমেন্টে কি সব এক্স এর জন্য ট্রু? এক্স ইজ লেস দেন 2? না স্যার। না নো স্যার। স্যার, এই না, স্টেটমেন্টটা sir. কিন্তু ট্রু না। আমি যদি 3 বসাই তাহলে কিন্তু স্টেটমেন্টটা ফলস চলে আসে, আবার যদি 1 বসাই তাহলে স্টেটমেন্টটা ট্রু আসে। স্টেটমেন্টটা কি হতে পারছে? ট্রু হতে পারছে, ফলসও হতে পারছে। সবগুলো এক্স এর জন্য আমার এই স্টেটমেন্টটা ট্রু না, তাহলে আমার এই কন্ডিশনটা কি হলো, মানে এই প্রেডিকেটটা কি হলো, ফলস হয়ে গেল। হয়ে গেল না ফলস? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। আমি বলছিলাম কি সবার জন্য ট্রু হতে হবে, কিন্তু সবার জন্য তো ট্রু হতে পারলো না। এই জন্য আসলে আমাদের এভাবে জিনিসটা বুঝতে হবে। আমরা যদি আরেকটা এক্সাম্পল খেয়াল করি, এটা না, আমরা যদি এই এক্সাম্পলটা খেয়াল করি, হ্যাঁ আমি আগের স্লাইডটাতে পরে দেখাচ্ছি, এখানে আসি। দেখেন এক্সাম্পলটা কি আমার, এটাকে কি বলবো আমরা? এটা উচ্চারণ কি হবে? There exists x such that p of পি x. অফ এক্স, দেয়ার ইজ অ্যান এক্স সাচ দ্যাট পি অফ এক্স। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা এভাবে বলবো। তাহলে আমার এখানে জানতে চেয়েছে যে এক্স ইজ গ্রেটার দেন 5, এক্স ইজ গ্রেটার দেন 5, এটার জন্য, এই প্রেডিকেটের জন্য আমার এটা ট্রুথ ভ্যালু কি হবে? দেয়ার ইজ অ্যান এক্স পি অফ এক্স এর ট্রুথ ভ্যালুটা কি হবে? কি হবে? ট্রু হবে স্যার। কেন ট্রু হবে? কারণ স্যার এখানে তো আমরা এক্স এর ভ্যালু যে কোনো কিছু ধরতে পারি, যেটা 5 থেকে বড় হওয়াটা স্বাভাবিক। 5 থেকে বড় ধরতে হবে স্যার, 5 গ্রেটার দেন, মানে 5 থেকে আলাদা যত বড় নিতে পারি। এক্স এর ভ্যালু আমি যে কোনো কিছু ধরতে পারবো, এখানে কোনো লিমিটেশন নাই। এক্স এর ভ্যালু আমি ছোট বড় যা কিছু ধরতে পারবো, ঠিক আছে। তাহলে স্যার এটা মিথ্যা, এটা তো ট্রুথ হওয়া সম্ভব না। দেখেন কেন ট্রুথ হবে বা হবে না এটা দেখি আমরা, হ্যাঁ। দেখেন কি বলেছে, এক্স এর ভ্যালু এখানে, মানে এই যে স্টেটমেন্টটা এক্স এর ভ্যালুর জন্য ট্রু হতে পারে, ফলসও হতে পারে, পারে কিনা? জি স্যার। জি স্যার। এটুক তো বুঝি। কিন্তু আমার এই যে দেখেন কিসের জন্য জানতে চেয়েছে ট্রুথ ভ্যালুটা, এটার উচ্চারণটা কি? দেয়ার ইজ অ্যান এক্স সাচ দ্যাট টি অফ এক্স, মানে কিছু সংখ্যক বা সাম, কয়েকজনের জন্য ট্রু হলেই কিন্তু আমার আউটপুটটা ট্রু হবে। একটু ভেবে দেখেন, একটু কথাটা জি ভেবে স্যার, দেখেন। স্যার ট্রু হওয়া সম্ভব স্যার। বুঝতে পারছেন? আমরা যখন হ্যাঁ, স্যার। বুঝতে পারছেন কথাটা, যে আমার যদি কিছু কিছু এক্স এর জন্য ট্রু হয় তাহলে আমার এই আউটপুটটা ট্রু। আমরা যদি বলি যে স্টুডেন্টের জন্য, যে কিছু স্টুডেন্ট এ প্লাস নিয়ে কোর্সটা পার করেছে বা কিছু স্টুডেন্ট এ প্লাস পেয়েছে, তাই না? তাহলে এরকম যদি একটা সেন্টেন্স থাকে, তার ক্ষেত্রে কি জিনিসটা ট্রু না? সবাইকে তো পাওয়া লাগবে না, সব কিছু কি ট্রু হওয়া জি লাগবে? স্যার। কিছু স্টুডেন্টের জন্য আসলে ট্রু হলেই হবে। কিন্তু আমি যদি এটার জন্য বলি, ইউনিভার্সালের জন্য বলতে যাই, সকল স্টুডেন্ট পাস করেছে, যদি একজনও পাস না করে তাহলে আমার এটা ফলস হয়ে গেল। জি স্যার। জি স্যার। আর কি দুটো ডিফারেন্সটা বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ স্যার। মানে স্যার ওখানে কিছু জিনিস ট্রু হইলেই জিনিস পুরাটাই ট্রু হয়ে যাবে আর কি। হ্যাঁ, মানে কিছু ট্রু হলেই পুরোটাই ট্রু, একজন ট্রু হলেই পুরোটাই ট্রু। দের ইজ অ্যাটলিস্ট ওয়ান, বলছিলাম না, অ্যাটলিস্ট ওয়ান, একজন ট্রু হলেই আমরা বলতে পারবো যে হ্যাঁ ট্রু। কিন্তু এই ক্ষেত্রে আমার সবাইকেই ট্রু হতে হবে, সবাই যখন ট্রু হবে তাহলে আমি বলতে পারবো টোটালটার আউটপুট আসলে ট্রু। আচ্ছা, দেখেন এখানে কি বলছে, আমরা যখন এই যে ইফ এক্স ইজ এ সিএসসি মেজর দেন এক্স ইজ এ স্টুডেন্ট, এটা কি আমার প্রপোজিশন? এটা আমার প্রপোজিশন না, কারণ এক্স আছে, তাই না? এটা আমার একটা প্রিডিকেট। কিন্তু এটার সাথে যদি আমরা এই যে ফর অল এক্স, এটা কি কোয়ান্টিফায়ার, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, এটা যদি অ্যাড করে দিই তাহলে দেখেন ফর অল পিপুল, ফর অল পিপুল ইফ এ পার্সন ইজ এ সিএসসি মেজর দেন হি ইজ এ স্টুডেন্ট, ফর অল পিপুল। অথবা আমরা আগে কি দেখে এসেছিলাম, ফর অল এক্স ইফ এক্স ইজ এ সিএসসি মেজর দেন এক্স ইজ এ স্টুডেন্ট, এভাবে আমরা দেখে এসেছিলাম না? আমরা এখন ভদ্রভাবে ভদ্র ইংলিশে বলছি, ফর অল পিপুল ইফ এ পার্সন ইজ এ সিএসসি মেজর দেন হি ইজ এ স্টুডেন্ট। এটা এখন আমার প্রপোজিশন হয়ে গেল না? জি জি স্যার। স্যার। দেখেন কেন প্রপোজিশন হলো, আমরা আগেই বলছিলাম যে হি আর সি থাকলে সেটা প্রপোজিশন হবে না। কেন হবে না? কারণ এই হি আর সি কাকে বোঝাচ্ছে আমরা তখন জানতাম না, কিন্তু এখানে এই সেন্টেন্সে কিন্তু আমরা জানি। এই দেখেন জি ইফ এ স্যার। পার্সন, তাই না? ইফ এ পার্সন, যদি ওই পার্সনটা সিএসসি মেজর হয় তাহলে সে, এই যে সে, এই জিনিসটা কিন্তু এই পার্সনকেই বোঝাচ্ছে। বুঝতে পারছি আমরা জিনিসটা? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা পরেরটায় চলে যাই।
এখানে দেখেন আমরা যদি ঈদে করি মানে আবার এক্সিস্টেন্সিয়ালের জন্য চিন্তা করি, এক্স ইজ এ সিএসসি গ্রাজুয়েট অ্যান্ড এক্স ইজ এ অনার স্টুডেন্ট, এটা আমার একটা প্রিডিকেট, কারণ আমার ভ্যারিয়েবল আছে, এটা আমার প্রপোজিশন হবে না। কিন্তু তার সাথে যদি আমরা এক্সিস্টেন্সিয়াল লাগাই দিই, দেয়ার ইজ এ পারসন হু ইজ এ সিএসসি এনএসইউ গ্রাজুয়েট অ্যান্ড হু ইজ এ অলসো অ্যান অনার স্টুডেন্ট, তাহলে দেখেন এখন আমার এটা কি হয়ে গেল, এটা প্রপোজিশন হয়ে গেল। বুঝতে পারছি আমরা জিনিসটা? হ্যাঁ স্যার। জিনিসটা কিন্তু কঠিন না, জাস্ট বলেন কি বলছিলেন? স্যার আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। কোনটা? স্যার এই যে এখন যেটা বুঝাইলেন। এই যে দেখেন ফার্স্ট এরটা কেন প্রপোজিশন হবে না সেটা কি বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি এটা। ফার্স্ট এরটা কেন স্যার, প্রপোজিশন হবে না? স্যার ওটার মধ্যে তো স্যার প্রেডিকেটস উপরে ট্যাক্স আছে যেহেতু। এক্স আছে, এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল, হ্যাঁ, এই জন্য জিনিসটা হবে না, যেহেতু প্রপোজিশন হবে না এই জন্য আমরা এটাকে কি বলি, প্রেডিকেট বলি। কিন্তু নিচেরটাই দেখেন, নিচেরটাই আমার কোনো আর এক্স নাই, এক্স থাকলেও সেই এক্সটা কোনো কিছুকে ইন্ডিকেট করে। দেখেন দের ইজ এ পারসন হু ইজ, এই যে হুটাই কিন্তু আসলে আমার একটা প্রোনাউন, হ্যাঁ, হু, এই হুটা দিয়ে কাকে বোঝাচ্ছে, এই পারসনটাকেই বোঝাচ্ছে। এই জন্য এখানে আমার কোনো ভ্যারিয়েবল নাই বা প্রোনাউন নাই, এই জন্য এটাকে আমরা প্রপোজিশন বলতে পারছি। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে এখন চলে আসি একটা ডোমেনের ব্যাপারটাই। হ্যাঁ, ডোমেন জিনিসটা সামনে অনেক জায়গায় লিখেছিল, তখন আমরা এক্সপ্লেন করে নাই। ডোমেন জিনিসটা হচ্ছে যে এক্স যে আমরা বলছি না, যে এক্স, এক্স এর ভ্যালুটা আসলে কি হতে পারে সেই জিনিসটা দেয় ডোমেন দ্বারা বোঝে। আমি যদি ডোমেন বলে দিই স্টুডেন্ট, তাহলে এক্স কি হতে পারে, যে কোনো স্টুডেন্ট হতে পারে। আমি যদি ডোমেন বলে দিই জিওবি স্টুডেন্ট, তাহলে এক্স কি হতে পারে, যে কোনো জিওবি স্টুডেন্ট হতে পারে। আমি যদি বলে দিই এক্স হচ্ছে একটা পার্সন, তাহলে এক্স কি হতে পারে, যে কোনো পার্সন হতে পারে, শুধু সে জিওবির স্টুডেন্ট বা স্টুডেন্ট বা নর্মাল কিছু না, সে যে কেউ হতে পারে। ডোমেন আর এক্স এর সম্পর্কটা বুঝতে পেরেছি আমরা? স্যার আবার একটু বলেন। আমি যদি ডোমেন বলি, ডোমেন হচ্ছে 1 থেকে 10, তাহলে এক্স এর ভ্যালু কি হতে পারবে, 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা নাম্বার হতে পারবে, এর বাইরে কিছু হতে পারবে না। আমি যদি বলি 1 থেকে 100, তাহলে এক্স কি হতে পারবে, 1 থেকে 1 থেকে 100 এর মধ্যে একটা 100 number। হবে। এর বাইরে কিছু হবে না। বুঝছেন, ডোমেন দিয়ে আমরা আসলে বলে দিই যে এক্স এর ভ্যালুটা কেমন হবে। আমি যদি বলি এক্স এর ভ্যালু হবে যে কোনো গ্রেড, হ্যাঁ, যে কোনো গ্রেড, তাহলে কি হতে পারে, এ হতে পারে, এ প্লাস হতে পারে, এ ধরনের কিছু হতে পারে না? জি স্যার। বুঝতে পারছেন? আমরা যদি বলে দিই যে এক্স হবে জিওবির স্টুডেন্ট, তাহলে যে কোনো জিওবির স্টুডেন্ট হতে পারে। বুঝতে পারছি ডোমেনটা? জি স্যার। আচ্ছা এখন তাহলে আমরা একটু, এখন আমরা তাহলে একটু জিনিস, কঠিন জিনিস দেখি, হ্যাঁ? একটু কঠিন, একটু মনোযোগ দিবেন সবাই। এখানে সেন্টেন্সটা কি বলেছে দেখেন, অল জিওবি স্টুডেন্ট আর স্মার্ট, এই জিনিসটাকে আমাকে ট্রান্সলেট করতে হবে, অল জিওবি স্টুডেন্ট আর স্মার্ট। ঠিক আছে, আমাকে এটাকে ট্রান্সলেট করতে হবে। অল থাকলে আমি কি লিখবো, কোন কোয়ান্টিফায়ার লিখবো, অল এর জন্য কোন কোয়ান্টিফায়ার লিখবো, ইউনিভার্সাল। ফর অল বা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারটা আমরা লিখবো। তারপর দেখেন আমার নরমালি এটাকে যদি প্রিডিকেট হয়, জিওবি স্টুডেন্টস আর স্মার্ট, এটা যদি আমার প্রিডিকেট হয়, তাহলে এক্স কাকে ধরতে হবে, জিওবি স্টুডেন্টকে আমার এক্স ধরতে হবে না, জিওবি স্টুডেন্টকে আমার এক্স ধরতে হবে। তো দেখেন আমার যদি ডোমেন বলা থাকে, এক্স এর ডোমেন বলা থাকে জিওবি স্টুডেন্ট, তাহলে আমরা কি লিখতে পারি, ফর অল এক্স স্মার্ট এক্স। স্মার্ট দিয়ে কি বোঝাচ্ছে, আমরা যে প্রিডিকেটের যে নাম দিচ্ছিলাম না, পি অথবা টি, ওরকম নামটা দিছে আর কি, স্মার্ট আর কিছু না। তাহলে ফর অল এক্স, এক্স ইজ স্মার্ট, আর এক্স দ্বারা কি বোঝাচ্ছে, জিওবি জিবি স্টুডেন্ট। স্টুডেন্ট। কিন্তু হ্যাঁ দেখেন এটা তো আমরা বুঝছি না ফার্স্টের ট্রান্সলেশনটা, জি স্যার। জি স্যার। কিন্তু হ্যাঁ দেখেন আমরা সেকেন্ডটা দেখি, যদি আমার এক্স বলে দেয় যে জিওবি স্টুডেন্ট না সব স্টুডেন্ট, এক্স আমার যদি বলে দেয় শুধু জিওবি স্টুডেন্ট না সব স্টুডেন্ট, তাহলে এই সেন্টেন্সটা ট্রান্সলেট করার জন্য আমার সব স্টুডেন্ট থেকে আগে জিওবির স্টুডেন্ট গুলোকে আলাদা করে নিতে হবে না?
একটু ভেবে দেখেন। স্টুডেন্টের মধ্যে তো জিওবি স্টুডেন্টরা আছে। এটা হচ্ছে আমার কি সেন্টেন্সটা, হ্যাঁ, এটাকে আমার ট্রান্সলেট করতে হবে, কিন্তু আমাকে বলে দেওয়া আছে এক্স এর ডোমেন হচ্ছে যে কোনো স্টুডেন্ট, মানে এক্স আমি আর জিওবি স্টুডেন্ট ধরতে পারবো না, এক্স আমাকে ধরতে হবে কি শুধু স্টুডেন্ট। তাহলে আমাকে কি করতে হবে, সব স্টুডেন্ট থেকে, পুরো বাংলাদেশে যত স্টুডেন্ট আছে সবার থেকে গ্রিন ইউনিভার্সিটির স্টুডেন্ট গুলোকে আলাদা করে নিতে হবে। কথাটা কি বুঝতে পারছেন? এই যে দেখেন কি করছে এখানে, ফর অল এর পার্ট ঠিক আছে, তারপরে অ্যাট এক্স জিওবি, মানে যদি স্টুডেন্টটা জিওবিতে পড়ে তাহলে আমি তাকে স্মার্ট বলতে পারবো। আমরা কি বলছিলাম, সব যে জিওবি স্টুডেন্ট স্মার্ট, কিন্তু এখন আমরা কি বলছি, যদি কোনো একটা স্টুডেন্ট জিওবিতে পড়াশোনা করে তাহলে আমরা তাকে স্মার্ট বলতে পারবো। যদি কোনো একটা স্টুডেন্ট জিওবিতে পড়াশোনা করে তাহলে তাকে আমরা স্মার্ট বলতে পারবো। এই জিনিসটা কি আমরা বুঝতে পেরেছি? স্যার ওই অ্যাডটা কি সব ক্ষেত্রেই থাকবে? অ্যাট এটা হচ্ছে একটা নাম, হ্যাঁ, অ্যাটের জায়গায় পি কিউ আর যে কোনো কিছু লিখা যায়, এটা জাস্ট বোঝানোর জন্য যে এক্স জিওবিতে থাকবে, অ্যাট এটা বোঝানোর জন্য, আর কিছু না। আবার একটু বুঝে দেন, বুঝতে পারিনি। আচ্ছা দেখেন আমি কি বললাম, আমার যদি এক্স দ্বারা জিওবি স্টুডেন্ট না বোঝায়, শুধু স্টুডেন্ট বোঝায়, তাহলে আমি এটা ট্রান্সলেট করার সময় কি করতে হবে, আমাকে এক্স কে ফার্স্টে জিওবি স্টুডেন্ট বানাতে হবে না? জি স্যার। ঠিক আছে, এই জন্যই দেখেন এই কাজটা করছি, যে যদি স্টুডেন্টটা জিওবির স্টুডেন্ট হয়, যদি স্টুডেন্টটা জিওবির স্টুডেন্ট হয় তাহলে সে স্মার্ট। আমরা জানি কি সব জিওবির স্টুডেন্ট স্মার্ট। আমরা এখন কিভাবে বলছি কথাটা, যদি একটা স্টুডেন্ট জিওবির স্টুডেন্ট হয় তাহলে সে স্মার্ট। স্যার এখানে যে যদি নিচে দিকে কমাটা নিচে যার কারণে কি আমি ইম্পালস দিব? হ্যাঁ, যদি কারণে ইমপ্লাইজ হবে, যদি স্টুডেন্টটা জিওবির হয় তাহলে তো সে স্মার্ট হবে, তাই না? আমরা সেন্টেন্সটা তো এটাই জানি। স্যার ওই জায়গায় তো স্যার ইফ দেয়া নাই, তাইলে ওটা বুঝবো কি করে যে এটা আমাদের ইমপ্লাইজ হবে? এটা ইফ দেওয়া নাই, কিন্তু আপনার বললাম তো মানে ট্রান্সলেট করতে বলছে কি দিয়ে, আমার ডোমেন দেওয়া আছে স্টুডেন্ট, এক্স এর ভ্যালু দেওয়া আছে আমার শুধু সব স্টুডেন্ট, তখন আমাকে এভাবে চেঞ্জ করে নিতে হবে। আমরা দেখি থার্ডটা দেখি, ঠিক আছে, থার্ডটা দেখেও দেখেন যদি ক্লিয়ার না হয়। থার্ডটা কি, আমার ডোমেন দেওয়া আছে পিপল, মানে শুধু স্টুডেন্ট না যে কোনো মানুষ হতে পারে, স্টুডেন্ট না যে কোনো মানুষ হতে পারে। তাহলে আমার কি করতে হবে, এই যে মানুষ থেকে আমার স্টুডেন্ট গুলোকে বের করে আনতে হবে না, যতগুলো মানুষ আছে ওগুলো মানুষ থেকে আমাকে কি করতে হবে, স্টুডেন্ট গুলোকে বের করে আনতে হবে। আর একটা কি বের করে আনতে হবে, কারা জিওবিতে আছে, কারা জিওবিতে থাকে, এই দুইটা জিনিস আমাকে বের করতে হবে না? জি স্যার। দেখেন এটাই করছে। যদি যদি পিপলটা আমার কি এক্স দিয়ে পিপল বোঝাচ্ছে, যদি পিপলটা আমার স্টুডেন্ট হয় এবং এন্ড অপারেশন এবং পিপলটা জিওবির হয় তাহলেই সে স্মার্ট। যদি এই পিপলটা, যদি কোনো একটা মানুষ স্টুডেন্ট হয় এবং সাথে সাথে গ্রিন ইউনিভার্সিটির সাথেও জড়িত হয় তাহলেই সে স্মার্ট, তাহলেই সে স্মার্ট। আমি কি জিনিসটা বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি এখন। কার কোনো সমস্যা আছে এখানে? আপনাকে চ্যাটে কি করছেন? কারো যদি নেটের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা আমার সাথে আইডিটা দিয়ে পরবর্তীতে রেকর্ডিংটা দেখে ফেলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এই স্লাইডে কারো সমস্যা আছে? একবারে লাস্ট লাইনটা একটু আচ্ছা আপনি দেখেন, আমরা মানে আমার ট্রান্সলেশনটা কি করতে হবে, হ্যাঁ এটা মাথায় রাখতে হবে যে সব জিওবি স্টুডেন্ট স্মার্ট, কিন্তু আমি বলা আছে এক্স হবে যে কোনো মানুষ, এক্স দিয়ে আমার যে কোনো মানুষ বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা আসলে কিভাবে ট্রান্সলেটটা করব? তাহলে যে মানে এক্স দিয়ে যেহেতু মানুষ বোঝাচ্ছে, মানুষগুলো থেকে আমার স্টুডেন্ট গুলোকে আগে নিয়ে নিতে হবে না? আমি যদি ওই সেন্টেন্সটা ট্রান্সলেট করতে চাই, এক্স থেকে আমার আগে স্টুডেন্ট গুলোকে বের করে আনতে হবে, তারপর বের করতে হবে যে কারা আসলে
গ্রিন ইউনিভার্সিটির সাথে জড়িত। এখানে যখন আমরা স্টুডেন্ট বের করব তখন কি শুধু গ্রিন ইউনিভার্সিটির স্টুডেন্ট আসবে না সব ভার্সিটির স্টুডেন্ট গুলো আসবে? সব ইউনিভার্সিটির সব ভার্সিটির স্টুডেন্ট গুলো আসবে। আবার সব মানুষ থেকে যখন জিওবির সাথে কারা জড়িত এটা বের করব তখন কি শুধু স্টুডেন্ট আসবে না টিচাররাও আসবে? স্টুডেন্ট, টিচার, ফ্যাকাল্টি স্টুডেন্ট, টিচার, সবাই আছে। সবাই আসবে। এদের মাঝে যদি আমি অ্যান্ড অপারেশন করি তাহলে কি হবে? মনে করেন গ্রিন ইউনিভার্সিটির স্টুডেন্ট, এনএসইউ এর স্টুডেন্ট, তারপর আর কি কি আছে, প্রাইম ইউনিভার্সিটি, নর্দার্ন, সবগুলোর স্টুডেন্ট। আর গ্রিন ইউনিভার্সিটির স্টুডেন্ট, গ্রিন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি, গ্রিন ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশন, এদের মাঝে যদি আমি অ্যান্ড অপারেশন করি তাহলে শুধুমাত্র আমার গ্রিন ইউনিভার্সিটির স্টুডেন্ট গুলো থাকবে না? এই দুটোই আমার ট্রু হবে না? ইয়েস স্যার। জি স্যার বুঝতে পারছি এখন। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে দেখেন আমার গ্রিন ইউনিভার্সিটি স্টুডেন্ট পেয়ে গেলাম, তাহলে তারাই স্মার্ট। স্যার সোজা কথা হলো মানে সবগুলো স্টুডেন্টের মধ্যে যারা স্মার্ট শুধু বিনি ইউনিভার্সিটি তারা স্মার্ট তো তাদেরটাই আলাদা করতে হবে এই তো। হ্যাঁ, আলাদা করে আনতে হবে ডোমেন থেকে আর কি। জি স্যার বুঝতে পারছি। ডোমেন থেকে আমার আলাদা করে আনতে হবে। আচ্ছা, এই জিনিসটা দেখবেন আপনারা সবাই, তারপরেও যদি সমস্যা থাকে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো, সমস্যা নেই। আর পরেরটাই চলে। হ্যাঁ বলেন। বলতেছি এই ক্লাসটা আপলোড দিবেন কখন? রাতের মধ্যে দিয়ে দেবো। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, দেখেন এখানে আমাদের ট্রান্সলেশন দেওয়া আছে, এই ট্রান্সলেশন গুলো আমাদের না দেখলেও চলবে কারণ আমাদের আরো ভালো ভালো ট্রান্সলেশন আছে। এখানে আমাদের নট ই আছে, এখানে একটা জাস্ট কথা লেখা আছে কি যে ইউনিভার্সাল, এই যে জিনিসটা আছে ইউনিভার্সাল বা হচ্ছে ফর অল, এই জিনিসটার সাথে ইমপ্লিকেশন জড়িত। আর এই যে এক্সিস্টেন্সিয়াল বা দেয়ার ইজ, এটার সাথে আমার কনজাংশন বা অ্যান্ড অপারেশন জড়িত। ঠিক আছে, আমরা যখন এক্সারসাইজ গুলো বা এক্সাম্পল গুলো প্র্যাকটিস করব তখন ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখানে আমাদের এক্সাম্পল আছে, আমরা এখন ট্রান্সলেশনে চলে আসি। গত ক্লাসে আমরা যেভাবে ট্রান্সলেট করেছিলাম না, প্রপোজিশন ট্রান্সলেশন করেছিলাম আমরা ইংলিশ সেন্টেন্সের সাথে। জি জি স্যার। স্যার। এখন আমরা কি করব, প্রিডিকেট এবং কোয়ান্টিফায়ারের সাথে ট্রান্সলেট করব। পি অফ এক্স, এটা আমার একটা প্রিডিকেট, কি দেওয়া আছে এক্স ক্যান স্পিক রাশিয়ান, এবং কিউ অফ এক্স কি দেওয়া আছে আমার এক্স নোস জাভা। এখন এটাকে আমার এই দুইটার উপর বেস করে আমার এই যে চারটা সেন্টেন্সকে ট্রান্সলেট করতে হবে। দেয়ার ইজ এ স্টুডেন্ট অ্যাট আওয়ার স্কুল হু ক্যান স্পিক রাশিয়ান অ্যান্ড নোজ জাভা। তাহলে দেয়ার ইজ এ স্টুডেন্ট, এটা কি হবে? এটাকে আমরা কি ধরবো? আর এটাকে আমরা স্যার এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার এটা। এটা এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। দেয়ার ইজ এ স্টুডেন্ট সবাই তো বুঝায়নি, তাই না? দেয়ার ইজ এ স্টুডেন্ট, তাহলে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। আর পরেরটুকু দেখেন, পরেরটুকু আমরা জানি যে হু ক্যান স্পিক রাশিয়ান, এটা কি আমার পি অফ এক্স, অ্যান্ড আছে তাহলে কি হবে অ্যান্ড অপারেটর, কিউ অফ এক্স এর জন্য নোজ জাভা কি হবে কিউ অফ এক্স। তাহলে দেখেন এই সেন্টেন্সটাকে আমরা এভাবে লিখতে পারি, দেয়ার ইজ অ্যান এক্স সাচ দ্যাট পি অফ এক্স অ্যান্ড কিউ অফ এক্স। বুঝতে পারছি আমরা এটা? এটা কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে পরেরটা দেখেন তো কি হবে। দেয়ার ইজ এ স্টুডেন্ট এট আওয়ার স্কুল, কি হবে এটুকুর জন্য কি হবে? দেয়ার ইজ এ স্টুডেন্ট এট আওয়ার স্কুল, এটার জন্য কি হবে? এক্সিস্টেন্ট এক্সিস্টেন্সিয়াল বা দেয়ার এক্সিস্টেন্ট এক্স বা দেয়ার ইজ অ্যান এক্স, এভাবে বললেও হবে দেয়ার ইজ অ্যান এক্স হু ক্যান স্পিক রাশিয়ান, এটা কি হবে পি অফ এক্স বাট পি অফ এক্স বাট ডাজ নট নো জাভা অ্যান্ড নট কিউ হবে না, নট কিউ অফ এক্স। জি স্যার। আমরা এই জিনিসটা কিন্তু গত ক্লাসে দেখেছি এই ধরনের জিনিস। নো স্টুডেন্টস এট আর স্কুল বা এট ইউর স্কুল ক্যান স্পিক রাশিয়ান অর নোজ জাভা। তোমার স্কুলে বাটের জন্য অর হবে না? না, বাটের জন্য অ্যান্ড হয়, বাটটা অ্যান্ড বোঝায়, ও ঠিক আছে। বাটটা বোঝায় অ্যান্ড এবং পরে নেগেশন থাকে, নট দিয়ে থাকে। নো স্টুডেন্টস এট ইউর স্কুল ক্যান স্পিক রাশিয়ান অর নোজ জাভা। স্কুলে কেউই জানে না, একজনও জানে না, তাহলে কি হবে?
নেগেশন এক্সিস্টেশনাল। নেগেশন এক্সিস্টেন্সিয়াল। আর এই দুটার মাঝে কি হবে? অর অপারেশন হবে না? অর আছে, দেখেন নট এক্সিস্টেন্সিয়াল আছে, তারপরে এই দুটার মাঝে অর অপারেশন। লাস্টেরটা দেখেন কি হবে? এভরি স্টুডেন্ট এট ইয়ার স্কুল ইদার ক্যান স্পিক রাশিয়ান অর নোজ জাভা। কি হবে? এভরি স্টুডেন্ট আছে, ইউনিভার্সাল ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। ইউনিভার্সাল। আর এই দুটার কি হবে? অরও হবে। পি অফ এক্স অর কি অফ এক্স। আমরা কি এই চারটা বুঝতে পেরেছি? জি স্যার। আর কোনো জি, সমস্যা স্যার। আছে এখানে? নো স্যার। আচ্ছা, আমরা আরো এক্সাম্পল দেখি। হ্যাঁ, এগুলো এক্সাম্পল দিয়ে দিই, ক্লিয়ার হবে। এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাস হ্যাজ স্টাডিড ক্যালকুলাস। কি হবে? ইউনিভার্সাল। ইউনিভার্সাল হবে, এবং পরেরটুকু হবে আমার কি? একটা পি অফ এক্স, বা যেটা আমরা দ্বারা রিপ্রেজেন্ট করবো, পি অফ এক্স বা সি অফ এক্স আমাদের রিপ্রেজেন্ট করা আছে ক্যালকুলাসের জন্য আর কি। বুঝতে পারছিলাম এটা? এটা যদি আমরা ফর্মাল ওয়েতে বলতে চাই কি হবে? ফর অল এক্স পি অফ এক্স, বা ফর অল এক্স পি অফ এক্স। এটা কি হবে দেখেন তো? ফর এভরি পার্সন এক্স, ফর এভরি এক্স এটা কি হবে? ফর এভরি ইউনিভার্সাল। universal. If a person X is a student in the class, then X has studied calculus. তাহলে এটা কি আমার? এই দুইটাই আমার প্রেডিকেট না দুইটা আলাদা? জি স্যার। এটা আমরা যেমন কম্পাউন্ড প্রপোজিশন দেখে এসেছিলাম, এটা জি, স্যার। কম্পাউন্ড প্রেডিকেট। তাহলে পার্সন X is a student in the class, এটাকে আমরা কি ধরতে পারি? স্টুডেন্ট আমরা বললাম, ধরেন S of X ধরলাম, আর পরেরটাকে ক্যালকুলাসের জন্য ধরলাম C of X। তাহলে এই টোটালটা কি লিখবো আমরা? ফার্স্টের জন্য লিখবো ফর অল এক্স, তারপর এস অফ এক্স ইমপ্লিকেশন সি অফ এক্স। ইমপ্লাইজ। হ্যাঁ, আমরা ইমপ্লাইজ বলবো, এস অফ এক্স ইমপ্লাইজ সি অফ এক্স। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি জিনিসটা? হ্যাঁ স্যার। আর কোনো সমস্যা আছে এতদূর পর্যন্ত? নো স্যার। আচ্ছা, সাম স্টুডেন্ট ইন দ্য ক্লাস হ্যাভ ভিজিটেড মেক্সিকো। কি হবে? স্যার এক্সিস্টেন্সিয়াল। There is an x such that m of x, মেক্সিকোর জন্য m of x লেখা হয়েছে। আপনার এই ইচ্ছা মতো এখানে p of x লিখলেও কোনো আসলে সমস্যা নেই। তারপর কি দেওয়া আছে? There is a person x having the properties that, having the properties that বলতে such that ই বোঝায়। হ্যাঁ, সমস্যা নেই। তাহলে এটা কি হবে? There is a person x having the properties that or such that, এটা কি হবে? এক্সিস্টেন্সিয়াল। এক্সিস্টেন্সিয়াল, কারণ সবাইকে তো বোঝাচ্ছে না। তাহলে Yes, sir. দেখ x is a student in the class and x has visited Mexico। তাহলে কি হবে এটা? একবার এন্ড হইতে পারে। পারে কেন? হবে এন্ড। পারে তো, কনফিউশন কেন থাকবে এটা নিয়ে? এই যে এন্ড আছে না মাঝখানে, এন্ড হবে সরাসরি। হ্যাঁ, এটা কনফিউশন থাকা যাবে না। দেখেন, there is an x such that s of x and m of x, এটা কি হবে পরেরটা? for every person is all of x so all of x ইউনিভার্সাল হবে। পরেরটুকু কি হবে? এর জন্য x ইম্পাইল x s of x ইম্পাইলস m of x নিতে পারি, বা কানাডার জন্য c of x নিতে পারি। হ্যাঁ, ঠিক আছে। ফর অল এক্স এস অফ এক্স ইমপ্লাইজ এম অফ এক্স অর সি অফ এক্স। এই যে ইফ আছে, ইফ দেন আছে, তাই আমাদের ইমপ্লাইজ আসলো, এবং এই দুটার মাঝে অর আছে, তাই আমাদের দুজনের মাঝে অর অপারেশনটা আসলো। সবাই কি বুঝতে পেরেছি এগুলো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা লাস্টেরটা দেখি। হ্যাঁ, লাস্টেরটা একটু ক্রিটিক্যাল, আমরা দেখি। এভরি মেল মেসেজ লার্জার দেন 1 মেগাবাইট উইল বি কমপ্লিট। এভরি আছে, তাহলে কি হবে? all of x অল অফ ইট। এটা নিয়ে কনফিউশন তো থাকার কথা না। পরেরটুকু আমরা দেখি। এভরি মেল মেসেজ লার্জার দেন 1 মেগাবাইট উইল বি কমপ্লেক্স। এটাকে যদি আমরা বাংলায় বলি কি হয়? যে যেসব মেসেজের সাইজ 1 মেগাবাইটের চেয়ে বড়, ওগুলো কম্প্রেস করা হবে।
যেগুলো মেসেজের সাইজ 1 মেগাবাইটের চেয়ে বড় ওগুলো কম্প্রেস করা হবে। তাহলে এটা একটা কন্ডিশন বোঝাচ্ছে না? হ্যাঁ স্যার। যে সকল মেসেজের সাইজ 1 মেগাবাইটের চেয়ে বড় এটা হচ্ছে কি আমার কন্ডিশন, এবং সেগুলোকে কম্প্রেস করা হবে এটা হচ্ছে আমার কনক্লুশন। ঠিক আছে, এই যে দেখেন দুইটা ভাগে ভাগ করে দিচ্ছি। এস একটা ধরেছে, এটা আমার কন্ডিশন। এম মেসেজ, এভরি মেসেজের জায়গায় এক্স মেসেজ লিখতাম, এম লিখেছি আর কি। এম মেসেজ লার্জার দেন ওয়াই মেগাবাইট, 1 মেগাবাইট এটাকে ওয়াই দ্বারা আমরা রিপ্রেজেন্ট করেছি আপাতত। আর উইল বি কমপ্লেক্সে ধরেছি আমরা সিএম, এম মেসেজ দ্যাট উইল বি কমপ্লেক্স। তাহলে আমরা কি লিখবো? ফর অল এক্স এস অফ এম কমা 1, দেখেন 1 মেগাবাইট বলা আছে না, ওয়াই এর জায়গায় আমরা 1 লিখে দিচ্ছি। তারপরে ইমপ্লাইজ সি অফ এক্স, যদি একটা মেসেজের সাইজ সব এক্স এর জন্য, ফর অল এক্স সব এক্স এর জন্য যদি মেসেজের সাইজ 1 মেগাবাইটের চেয়ে বড় হয় তাহলে সেই মেসেজটাকে কম্প্রেস করা হবে। এই জিনিসটা কি আমরা বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার স্যার। এইটা একটু আবার বলেন। আপনি একটু বাংলায় ভেবে দেখেন কথাটা কি আসে। যে সকল মেসেজের সাইজ 1 মেগাবাইটের চেয়ে বড় সেগুলোকে কম্প্রেস করা হবে, তাই না? এটা একটা কন্ডিশন সেন্টেন্স, দেখে বোঝা যাচ্ছে না? হ্যাঁ স্যার। কন্ডিশনের যে ফার্স্টের পার্টটুকু, যে সকল মেসেজের সাইজ 1 মেগাবাইটের চেয়ে বড়, এটাকে আমরা একটা প্রেডিকেট ধরলাম, এবং মেসেজগুলোকে কম্প্রেস করা হবে এটাকে আরেকটা প্রেডিকেট ধরলাম। ফার্স্টটাকে ধরা হয়েছে কি এস অফ এম ওয়াই, ওয়াই ধরেছে কেন? কারণ এই যে মেগাবাইট এটা একটা আমার ভ্যালু, এটাকেও কনস্ট্যান্ট হিসেবে নিয়ে নিয়েছে, ভ্যারিয়েবল হিসেবে নিয়েছে, পরে ভ্যালুটা বসাই দিচ্ছে, ঠিক আছে। আর এম মেসেজ উইল বি কমপ্লেক্স, এটা আমার আরেকটা প্রেডিকেট, দুইটাকে একসাথে আমরা লিখেছি, আর কিছুই না। কারো কোনো সমস্যা বা কনফিউশন আছে এখানে? না স্যার। আচ্ছা, আমাদের এখানে কিছু এক্সারসাইজ আছে, এই জিনিসগুলো দেখবেন, হ্যাঁ প্র্যাকটিস করবেন, কোনো সমস্যা হলে আমাকে নেক্সট ক্লাসে জানাবেন। আমরা তাহলে এগুলো দেখি, অপোজিট ওয়েতে যদি ই করা থাকে আমাদের তাহলে কি হবে, ঠিক আছে? অপোজিট ওয়েতে যদি আমাদের করা থাকে কি হবে? এটা কি দেওয়া আছে, এটা আমরা ট্রান্সলেট করলে কি হবে? পারবেন তো বলেন, সমস্যা নেই, পারবেন এই জিনিসটা ট্রান্সলেট করলে কি হবে এই জিনিসটা? There হবে for all x if x is a comedian then x is funny. হ্যাঁ ঠিকই আছে, আমাদের কি হবে? ফর অল এক্স ইফ এক্স ইজ এ কমেডিয়ান দেন এক্স ইজ এ ফানি পার্সন বা ফানি, ঠিক আছে, সমস্যা নেই। এভরি কমেডিয়ান ইজ ফানি, এটা বলতে আসলে এভরি কমেডিয়ান ইজ ফানি এই জিনিসটা বোঝায়। এটা কি হবে তাহলে? সেকেন্ডটা কি হবে? For all x is a comedian and x is a funny person. হ্যাঁ ঠিক আছে, এভরি পার্সন ইজ এ ফানি কমেডিয়ান এই জিনিসটা বোঝায়। আমরা কি ট্রান্সলেশন গুলো পারবো না? জি স্যার পারবো। জি স্যার। ঠিক আছে, লাস্টের দুইটা আপনারা প্র্যাকটিস করবেন, অনেক সহজ, জাস্ট সেম জিনিসই তো, পরেরটুকু জাস্ট ফার্স্টে হচ্ছে দেয়ার ইজ এন এক্স সাচ দ্যাট, এটুকু ফর অল এক্স এর জায়গায় কি লিখতে হবে? দেয়ার ইজ এন এক্স সাচ দ্যাট, পরের পার্টটুকু সেম। আচ্ছা, আমরা লাস্ট টপিকে চলে আসি, এটা শেষ, এটা দিয়ে শেষ করি। আমাদের কতক্ষণ ক্লাস হয়েছে? 1 ঘন্টা হয়েছে তাই না? হ্যাঁ স্যার 1 ঘন্টা হয়েছে। আর আজকে অনেক পড়াইছেন। স্যার আজকে আর পড়ান না। না এটা পড়াতে হবে, এটা শেষ না করলে আসলে ই হবে না, এটা পড়াই ছেড়ে দেবো। আমি তাই বললাম যে আজকে তাড়াতাড়ি হলো, আপনাদের অবশ্যই একটা জিনিস বুঝতে সমস্যা হয়নি, আরেকটা জায়গা আরেকটা মানে ফার্স্টে ব্যাচে তখন সমস্যা হয়েছিল, একটা জিনিস বুঝতে পারছিল না ওটা, তাই এখন অনেক টাইম লাগছিল। কোনো কিছু বুঝতে না পারলে কিন্তু বলতে হবে, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত বলবেন ততক্ষণ পর্যন্ত ওই জিনিসটা বুঝে দেবেন। আর ইসে আপনারা এক্সারসাইজ গুলো একটু প্র্যাকটিস করবেন, এক্সারসাইজ ক্লাসের শুরুতেই আমাকে সবগুলো দেখাবেন, তাহলে আমি সবগুলো সলভ করে দিতে পারবো। আমরা দেখি, হ্যাঁ নেগেশনের ব্যাপারটা দেখি। নেগেশনের ব্যাপারটা আসলে কিছুই না, হ্যাঁ নেগেশনের ব্যাপারটা কিছুই না, জাস্ট হচ্ছে আমরা ডি মর্গান দেখেছিলাম না? জি স্যার ডিমর্গান। হ্যাঁ স্যার। আমার জাস্ট হচ্ছে এই কোয়ান্টিফায়ারের ক্ষেত্রে ডি মর্গানটা কিভাবে কাজ করে এই জিনিসটা খালি দেখতে হবে। এই যে দেখেন, নাথিং ইজ পারফেক্ট, নাথিং ইজ পারফেক্ট, কোনো কিছুই পারফেক্ট না, একটা কিছুও পারফেক্ট না, তাহলে কি হবে? একটা কিছুও পারফেক্ট না, তাহলে নট
দেয়ার ইজ এই যে এটা কি বোঝায়, একটাও কিছু বোঝায় না, অ্যাটলিস্ট একটা। হ্যাঁ স্যার। আর এটা নেগেটিভ, নাথিং আছে দেখেন নেগেটিভ। আর পারফেক্ট, পারফেক্ট থেকে গেল। আর যদি থাকে এভরিথিং ইজ ইমপারফেক্ট, ইমপারফেক্ট বলতে কি বোঝায়, নট পারফেক্ট না, এভরিথিং ইজ ইমপারফেক্ট। এভরিথিং এর জন্য কি হবে, ফর অল এক্স। আর নট পারফেক্টের জন্য কি হবে, নট প্রেডিকেট পারফেক্ট। আসলে এই জিনিসটা আর এই জিনিসটা ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট মানে কি, দুটার দ্বারা সেম জিনিসই বোঝায়, তাই না? নাথিং ইজ পারফেক্ট এন্ড এভরিথিং ইজ ইমপারফেক্ট, একই জিনিস বোঝায় না? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, এই যে দুইটা আছে আমাদের, নট ই অফ এক্স আর ইসে নট দেয়ার ইজ এন এক্স, আর কি এটা ফর অল এক্স নট, এই জিনিসটা আমাদের কি বলতে পারি আমরা, ইকুইভ্যালেন্ট। এটাই আসলে আমাদের ডি মর্গান সাহেব বলে গেছে। ঠিক আছে, ডি মর্গান সাহেব কি বলে গেছেন এই জিনিসটা, যদি আমার আগে এই দেখেন এক্সিস্টেন্সিয়াল এর আগে নট থাকে, এটার যদি আমরা ইকুইভ্যালেন্ট হিসেবে বলতে পারি ফর অল এক্স এর পরে, ফর অল এক্স এর পরে। আর আগের পেজে একটা প্রশ্ন ছিল, বুঝি নাই, আগের পেজে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। এখানে পারফেক্ট এক্স, এক্স ভেরিয়েবল ধরে নেই, হ্যাঁ, এক্সটা ভেরিয়েবল, তাহলে এখানে পারফেক্ট তো লিখছে, তাহলে আবার এক্স কেন? পারফেক্ট হচ্ছে আমাদের প্রিডিকেটের নাম দিচ্ছে, হ্যাঁ, পারফেক্ট দ্বারা কিন্তু ওই পারফেক্টের সাথে সম্পর্ক নাই। এই পারফেক্ট হচ্ছে প্রিডিকেটের নাম, আমরা যেমন পি অফ এক্স, কিউ অফ এক্স এভাবে লিখছিলাম না, হ্যাঁ হ্যাঁ, এখানে পারফেক্ট এক্স লিখছে কেন, পারফেক্টটা বোঝানোর জন্য, জাস্ট আলাদা কিছু না। তো পি দিলে হতো। হ্যাঁ, শুধু পি দিলে হতো, কিউ দিলে হতো, আর এ বি সি ডি যা ইচ্ছা দিতেন, সমস্যা নেই। একটা জাস্ট হচ্ছে প্রিডিকেটের নাম, ভেরিয়েবলের নামের মতো। ঠিক আছে, যেটা বলছিলাম দেখেন, এই যে আমাদের এই নেগেশনটা আরো ইজি, হ্যাঁ, ইসের থেকে আমাদের যে প্রপোজিশন ছিল ওটার থেকে। জাস্ট আমাদের কি করতে হবে, এক্সিস্টেন্সিয়াল থাকলে ইউনিভার্সাল বানাই দিতে হবে, এবং নটটা আগে থাকলে পরে, পরে থাকলে আগে। দেখেন দুইটা ক্ষেত্রে সেম কাজ হচ্ছে না? জি স্যার। ঠিক আছে, আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, দেখেন every student in your class has taken a course in calculus. Every student for all x, তাই না? Every student for all x has taken a course in calculus. এটাকে আমরা কি করলাম, প্রেডিকেট কে c of x লিখলাম। এটাকে যদি আমরা নেগেশন করি, টোটালটার উপরে আমরা নট দিয়ে দিলাম। এটাকে যদি আমরা ডিমর্গান করি এখন, তাহলে কি হবে, ফর অল এর জায়গায় দেয়ার ইজ এন x, আর নটটা আগে ছিল পরে চলে আসবে, এটাই চেঞ্জ। এখন এটাকে যদি আমরা আবার ট্রান্সলেট করি কি হবে, there is a student in your class who has not taken a course in calculus. আগে কি ছিল, সবাই ক্যালকুলাসের কোর্সটা করেছে, সব স্টুডেন্ট ক্যালকুলাসের কোর্সটা করেছে, কিন্তু পরে কি বলছি আমরা, নেগেশন করার পর যে এমন একটা স্টুডেন্ট আছে যে ক্যালকুলাসের কোর্সটা করে নাই। এই নেগেশনের পার্টটা কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। কারো কোনো এটাতে সমস্যা আছে? নো স্যার। পরেরটা দেখি, there is a honest politician. there is an, কি একজন বোঝাচ্ছে না, তাহলে এক্সিস্টেন্সিয়াল। অনেস্ট পলিটিশিয়ান এইচ অফ এক্স নিছে, নেগেশন করলাম কি, টোটালটার উপরে নট, ডিমর্গান করলাম, এক্সিস্টেন্সিয়াল থেকে ইউনিভার্সাল হলো, এবং নটের সাইনটা পরে চলে গেল। তাহলে কি হলো, এভরি পলিটিশিয়ান ইজ নট অনেস্ট। ঠিক আছে, এভরি পলিটিশিয়ান ইজ নট অনেস্ট। দেখেন আরেকটা এক্সাম্পল, সাম ওল্ড ডগ, সাম দিয়ে কি বোঝাচ্ছে, এক্সিস্টেন্সিয়াল বোঝাচ্ছে না? সাম ওল্ড ডগস ক্যান লার্ন নিউ ট্রিক্স। এই যে লার্ন নিউ ট্রিক্স, এটাকে কি বললাম, টি অফ এক্স, নেগেশন করলাম, এক্সিস্টেন্সিয়ালের জায়গায় ইউনিভার্সাল হলো, সাইনটা চেঞ্জ হয়ে গেল। এখন আমাকে এই জিনিসটাকে আবার ট্রান্সলেট করতে হবে। দেখেন কি বলা হচ্ছে, নো ওল্ড ডগস ক্যান লার্ন নিউ ট্রিক্স, নো ওল্ড ডগস ক্যান লার্ন নিউ ট্রিক্স। এটাকে যদি আমরা উল্টা ভাবে করি, দেখেন কি হবে, এই সেন্টেন্সটা আর এই সেন্টেন্সটা সেম না, মানে সেম, মানে কাছাকাছি না। নো ওল্ড ডগস ক্যান লার্ন নিউ ট্রিক্স এন্ড নো র‍্যাবিট নার্স ক্যালকুলাস, একই মানে স্ট্রাকচারের ইনা। জি স্যার। দেখেন এটাকে তাহলে আমি কি লিখবো, ফর অল এক্স নট সি অফ এক্স। এটাকে যদি আমরা নেগেশন করি, দেখেন আগে থেকে নেগেশন আছে, তাহলে কি হচ্ছে দেখেন,
আবার নেগেশন করলাম, সাইনটা কি হবে? সাইনটা কি হবে? চেঞ্জ হয়ে যাবে না? পাওয়ারের জায়গায় এক্সিস্টেন্সিয়াল, আর আগে ছিল এটা ভিতরে চলে যাবে। যদি সি অফ এক্স এর সাথে ডবল নেগেশন হয় কি হবে? সি অফ এক্স হবে স্যার। শুধু সি অফ এক্স থাকবে। দেখেন আমার আগে নেগেশন ছিল, পজিটিভ হয়ে গেল। দেয়ার এক্সিস্ট এ র‍্যাবিট দ্যাট নট। বুঝতে পারছি আমরা এক্সাম্পল দুটো? জি স্যার। উপরেরটা আবার একটু বুঝুন। এটা হ্যাঁ দেখেন, স্যার। সাম ওল্ড ডগস, সামের জন্য কি হবে? এক্সিস্টেন্সিয়াল হবে না? আর পরেরটা আমার প্রিডিকেট টি অফ এক্স। এটা যদি আমরা নেগেশন করি, টোটালটার উপরে নট দিলাম, আর এভাবে নট থাকলে ডিমর্গান করতে হয় আমাদের। ডিমর্গান করলে আমরা কি করি? এক্সিস্টেন্সিয়াল থেকে ইউনিভার্সাল হলো এবং নটের সাইনটা বাইরে ছিল, তাই ভিতরে চলে গেল। মানে হচ্ছে, ট্রান্সলেশনটা তো বুঝি নাই? মানে স্যার ট্রান্সলেশন এইটা এইটা বুঝিনি আর কি। ক্যান্সেলেশন না, বুঝি নাই আমি কথাটা। মানে ট্রান্সলেশনটা কিভাবে করছেন এটা? যে ডিমর্গান ও ট্রান্সলেশনটা কিভাবে করছি আমরা? আচ্ছা, এই দেখেন, মানে কি বলা হচ্ছে, এই যে ফর অল মনে করেন, হ্যাঁ সবাই, সবাই জিনিসটা পারে না। এই জিনিসটাকে আমরা যদি নর্মালি বলতে চাই, এটাতে কি বোঝায়? সবাই না? জি স্যার। ফর অল দের সবাই। হ্যাঁ। আর নট টিএক্স দ্বারা কি বোঝায়? পারে না। মানে হ্যাঁ। কথাটা কি দাঁড়ায়? সবাই পারে না, সবাই পারে না এই জিনিসটা। এই জন্য বলা হয়েছে, দেখেন নো অল ডগস ক্যান লার্ন নিউ ট্রিক্স। এই জিনিসটাকে ইংলিশে লেখার সময় এভাবে লিখতে হয়। সবাই পারে না, আপনি কথাটাকে কিভাবে লিখবেন ইংলিশে? স্যার এটা যদি এইভাবে লিখতাম, all old dogs can't learn new tricks. কি লিখতেন? All old dogs can't ক্যান নট, হ্যাঁ ক্যান নট লার্ন cannot নিউ ট্রিক্স, হ্যাঁ learn লিখতে new পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে, আপনি যেটা বলছেন, উনি যেটা বলছেন সেটা হলো যে এই যে ফর অল আছে না, এটার জন্য অল লিখবেন। অল ওল্ড ডগস ক্যান নট, এই যে নট আছে তাই ক্যান নট লার্ন নিউ ট্রিক্স। আর কি স্যার ফর অল লেখা যাবে না? আপনি কি লিখতে, ফর অল এক্স এভাবে লিখতে চাচ্ছেন? না, ফর অল ওল্ড ডগস ক্যান্ট লার্ন নিউ ট্রিক্স। বসাইলে নট দিতে হবে। ফর অল আমরা লিখি না, হ্যাঁ ফর অল লিখি না, অল দিয়েই লিখি আমরা নরমালি সেন্টেন্সটা। সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু মেনটেন করার চেষ্টা করি ইংলিশের ক্ষেত্রে আর কি, তাছাড়া আর কিছু না। সমস্যা নাই, আপনার যদি মিনিংফুল হয় না, ওটুকের জন্য আর কি আপনার মার্কস টার্কস কাটা হবে না। আমাদের কিন্তু নরমালি এভাবেই থাকতে পারে, হ্যাঁ, যে আমাদের যদি এই একটা সেন্টেন্স দেওয়া থাকে, তারপর বললো কি এটা নেগেশন বের করো, তখন কিন্তু আমাদের এই জিনিসটাকে এক্সপ্রেশনে কনভার্ট করতে হবে, তারপর নেগেশন করতে হবে, ডিমর্গান করতে হবে, তারপর আবার ট্রান্সলেশন করতে হবে। মানে হচ্ছে ফার্স্ট লাইনটা দেওয়া থাকতে পারে, নিচের এই যে 4টা লাইন আমাদের লিখতে হবে, এরকম। বুঝতে পারছেন আপনার কোশ্চেনটা? আর যদি বলে নেগেশন করতে, তাহলে আমি ডিমর্গান করে আবার ট্রান্সলেশন করব। হ্যাঁ হ্যাঁ, এই যে নিচের 4টা স্টেপ করতে হবে আপনাকে। যে এই যে ইংলিশ সেন্টেন্সটাকে এক্সপ্রেশন বা হচ্ছে যে প্রেডিকেট এবং কোয়ান্টিফায়ার দিয়ে চেঞ্জ করতে হবে, নেগেশন করতে হবে, ডিমর্গান করতে হবে, আবার এটাকে ট্রান্সলেট করতে হবে ইংলিশ। বুঝতে পারছেন? আমাদের দেখেন এখানে আমাদের কিছু দেওয়া আছে, এই দুটো ট্রাই করবেন। এভরি বার্ড ক্যান ফ্লাই আর দেয়ার ইজ নো ডগ দ্যাট ক্যান টক। এই দুটো ট্রাই করবেন, নিজেদের মধ্যে ডিসকাস করবেন, সমস্যা হলে তারপরে আমাকে জানাবেন। এটা ছিল যেমন এই ধরনের কোশ্চেন আসতে পারে আমাদের, এটা থাকলেও নেগেশন করতে দিল। আমি কোশ্চেনগুলো একটু বলে নিই তারপরে, ঠিক আছে? আমরা আজকে যা যা দেখলাম এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে এই জিনিসটা একটু বলছি। এই ধরনের আমাদের একটা সেন্টেন্স দিয়ে বললো এটা নেগেশন বের করতে। প্রপোজিশনের সাথে তো তাহলে এই যে সিমিলার হয়ে যাচ্ছে, যে আমি কিভাবে বুঝবো যে এটা প্রেডিকেট, এটা প্রপোজিশন? এই যে এভরি আছে, এভরি কি প্রপোজিশন হ্যান্ডেল করতে পারে? এভরি, সাম, এগুলো তো প্রপোজিশন হ্যান্ডেল করতে পারে না। কতক্ষণ আগে যে বললেন বার্ড ক্যান ফ্লাই, এগুলো তো ইয়েস অর নো দিয়ে আমি আনসার করতে পারি, তাই না? না কি ট্রু অর ফলস দিয়া? ওই এভরি বার্ড ক্যান ফ্লাই, এভরি বার্ড এটা কি ইসে প্রপোজিশন হ্যান্ডেল করতে পারে? এটা কি প্রপোজিশন হ্যান্ডেল করতে পারে? পারে না স্যার, এই যে মানে সব পাখি তো উঠতে পারে, এগুলো তো হয় না নাকি? সব পাখি উঠতে পারে, কিন্তু এটাকে আমরা প্রপোজিশনাল লজিক দিয়ে কি লিখতে পারি, আমি সেটা বলছি। পেঙ্গুইন তো উঠতে পারে না। আমরা সব এই যে মানে ঠিক আছে, আপনি বলছেন যে সত্য মিথ্যা দিয়ে বোঝানো যায়, কিন্তু এটাকে আমরা আসলে
প্রপোর্শন লজিক দিয়ে লিখতে পারি না, আপনি কি এটাকে পি দ্বারা রিপ্লেস করতে পারবেন? এটাকে আমরা পি দ্বারা রিপ্লেস করতে পারবো না। এই যে এভরির জন্য আমাদের ফর অল এক্স লেখা লাগে, এই যে দেখেন ফর অল এক্স লেখা লাগে, এবং এই এক্স এর সাথে যে এক্স যে কোনো একটা বার্ড হতে পারে সেটা ফ্লাই করবে। তো কি হলো, আমার একটা কোয়ান্টিফায়ার এবং একটা প্রিডিকেট, এই দুটো ইউজ করে আসলে এই সেন্টেন্সটা ট্রান্সলেট করা লাগছে। আমার কিন্তু প্রপোজিশন দিয়ে আমার এই জিনিসটা ট্রান্সলেট করা যাচ্ছে না। জি স্যার বুঝছি। আচ্ছা, তো এই ধরনের আমাদের নেগেশন থাকতে পারে। তারপরে আমাদের কি থাকতে পারে, আমাদের এই যে ট্রান্সলেশন গুলো থাকতে পারে, মনে করেন এই যে আমাদের যে এক্সারসাইজটা, এটা একটা মনে করেন আমাদের কোশ্চেন থাকতে পারে, যে আমার এখানে সি অফ এক্স, ডি অফ এক্স, এফ অফ এক্স দেওয়া আছে, তারপর এই যে সেন্টেন্স গুলো দেওয়া আছে এগুলোকে আমার কি বলেছে, কোয়ান্টিফায়ার এবং লজিক্যাল কারেক্টিভ দিয়ে বুঝাই দিই। তারপর এই যে এই ধরনের ট্রান্সলেশন আমরা যা দেখলাম এগুলো থাকতে পারে। আর কি, এগুলোই আমাদের এই ধরনের কোশ্চেন নরমালি থাকতে পারে, আর এগুলো তো সব আমাদের ম্যাক্সিমাম থিওরি। ঠিক আছে, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আমরা আজকে যতদূর পর্যন্ত কভার করলাম জিনিসগুলো। স্যার আমাদের আগে যাদের পরীক্ষা হয়েছিল তাদের এরকম একটা প্রশ্ন যদি আমাদেরকে দেখানো হতো তাহলে স্যার যথাসম্ভব ভালো হইতো আমাদের জন্য। আমি বললাম তো আমরা বুধবার তো একটা নেবো। ও ঠিক আছে, আমরা বুধবার একটা ডেমো ক্লাস টেস্ট নিব, ঠিক আছে? ওখানে যেন সবাই প্রেজেন্ট থাকে, আপনার যদি গ্রুপ থাকে বলে দেবেন। আমরা আসলে পরীক্ষার সময় কিন্তু অনেক সমস্যা হয়, হ্যাঁ এটা সত্য কথা, পরীক্ষার সময় অনলাইনে পরীক্ষার সময় অনেক ধরনের সমস্যা হয়। তো আমরা যদি একটা ডেমো ক্লাস টেস্ট দিয়ে সব সমস্যাগুলো দেখে ফেলি তাহলে আপনি প্রিপেয়ার থাকতে পারবেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? স্যার কোশ্চেন আছে কিন্তু আজকে বলবো না স্যার, আগামী নেক্সট ক্লাসে বলবো। কেন, বলেন, সমস্যা কি? না স্যার, আর একটু মানে দেখতে হবে, যদি না হয় তাহলে স্যার নেক্সট ক্লাসে বলবো, কিন্তু কিছু আচ্ছা জিনিস আনক্লিয়ার আছে এই জন্য বললাম। আচ্ছা, আমার বললাম তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে স্লাইডের এক্সারসাইজ গুলো লিস্ট যেন আপনারা প্র্যাকটিস করেন, ঠিক আছে? না হলে দেখবেন যে পরীক্ষার জিনিসগুলো কঠিন মনে হবে। আর স্যার মানে পরীক্ষার আগে আমাদেরকে মানে আগে যারা পরীক্ষা দিছিল তাদের মানে প্রশ্নগুলো বা ইয়েগুলো যে দেখানো হইতো, মানে এটা সামনে ক্লাসে বলছেন দেখাবে, আর ওটা আগে যদি দেখানো হতো তাহলে প্রিপারেশনটা আমরা আরো ভালো করে নিতে পারতাম। আমরা কোশ্চেন দিতে এখানে প্রিপারেশন নিই না, তাই না? আমি কোশ্চেন তো আপনাদের দেখাবো না, আমি আপনাদের না না, কোনো কোশ্চেন ক্লাসে স্যার না। দেখাবেন না, মানে ওই ধরনের কি, মানে এটা কি ধরনের? হ্যাঁ আমি বললাম তো, এই যে এক্সারসাইজ, মনে করো এক্সারসাইজের কোশ্চেন গুলো আছে না, এগুলোই নরমালি ওদের কোশ্চেন থাকে, মানে আগের বছরে যা কোশ্চেন থাকে ওগুলোই আমরা এক্সারসাইজ হিসেবে বা এক্সাম্পল হিসেবে অ্যাড করে দিই পরের বার। বুঝতে পারলেন? এই যে নেগেশন বললাম তো, এই যে 6 ধরনের আমরা দেখলাম না, 6টা এক্সাম্পল আছে না, হয়ে গেল আমাদের জিনিসগুলো। এই যে এগুলোই থাকে তো। নেগেশন এগুলোই থাকবে, হ্যাঁ, এই মানে এই ধরনের একটা জাতীয় থাকবে আর কি, এই জাতীয় থাকবে, মানে এই সেন্টেন্সটাই থাকবে না, কিন্তু এই ধরনের একটা সেন্টেন্স দিয়ে বললাম এটা নেগেশন বের করো, ঠিক আছে? এই ধরনের কোশ্চেনে থাকে। না অনলাইনে আগে কখনো পরীক্ষা দেওয়া হয়নি তো এই কারণে এই জন্যই তো ডেমো ক্লাস টেস্টটা নিব, ওখানে আপনাদের জিনিসগুলো ক্লিয়ার হবে আশা করি, ঠিক আছে? ঠিক আছে। ডেমো ক্লাস টেস্ট আগে জাস্ট হচ্ছে কিভাবে পিডিএফ বানাতে হয় এরকম একটা সফটওয়্যার করে রাখবেন, তাছাড়া আর কিছু আমাদের আসলে আর লাগবে না। আচ্ছা,